হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। স্যার, আপনি এখানে? আমার বর কই? বধূ বেশে সেজে ফুলে ফুলে সাজানো খাটের এক কোণে গুটিসুটি মেরে বসেছিল মেহনুর। চারপাশে গোলাপ, রজনীগন্ধা আর নানা রঙের ফুলের সুবাসে পুরো ঘরটা যেন স্বপ্নের মতোই লাগছিল। আজ তার জীবনের সবচেয়ে বিশেষ রাত, বাসর রাত। মাত্র কয়েক ঘন্টা আগে তার বিয়ে হয়েছে, ইসলামী শরিয়াহ মেনে আকদ সম্পূর্ণ হয়েছে। আত্মীয় স্বজনের দোয়া আর শুভকামনায় মুখর ছিল পুরো অনুষ্ঠান। কিন্তু মজার বিষয় হলো, এত কিছুর পরও তার বরের সাথে তার কথা তো দূর, এক পলক দেখাও হয়নি। ফুলের পাপড়ি নিয়ে খেলতে খেলতে মেহনুর মনে মনে নানা কল্পনা করতে লাগলো। আচ্ছা, উনি রুমে ঢুকিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম বলে হাসবেন, নাকি সিনেমার নায়কদের মতো গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকবেন, নাকি ঢুকিয়ে বলবেন ভয় পেও না, আজ থেকে আমি তোমার দায়িত্ব? এসব ভেবেই লজ্জা পাচ্ছে মেহনুর। এদিকে সময় যেন আর কাটতেই চাইছে না, ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, কিন্তু বরের কোনো খবর নেই। মেহনুর বারবার দরজার দিকে তাকাচ্ছে, এতবার তাকিয়েছে যে নিজেই বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, হে আল্লাহ, মানুষটার কি গুগল ম্যাপ হারিয়ে গেছে নাকি? নিজের বাসঘরের রাস্তা খুঁজে পাচ্ছে না কেন? ঠিক তখনই দরজার বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল। মেহনুরের বুক ধক করে উঠল। আলহামদুলিল্লাহ, অবশেষে আসছে। সে তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করলো, বসার ভঙ্গি ঠিক করলো, এমনকি মুখে হালকা একটা লাজুক হাসিও এনে ফেললো। দরজা ধীরে ধীরে খুলল, আর তারপর যা দেখলো তাতে তার মুখ থেকে অবাক হয়ে বেরিয়ে এলো, স্যার, আপনি এখানে? আমার বর কই? এতক্ষণ তো মেহনুর তার না দেখা বরকে নিয়ে স্বপ্ন দেখছে, কিন্তু এখানে তার ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে বদরাগী বজ্জাত তানভীর চৌধুরী তনয় স্যারে করছে। সেটাই বুঝতে পারছে না মেহনুর। মানুষটাকে দেখে মেহনুরের মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। চোখ দুটো বিস্ফারিত, মুখ হা হয়ে আছে। কয়েক সেকেন্ড আগেও যে মানুষটাকে সে তার কল্পনার জগতে বর হিসেবে ভাবছিল, সেখানে এসে দাঁড়িয়েছে তার সবচেয়ে ভয়ঙ্কর শিক্ষক তানভীর চৌধুরী তনয়। তনয় শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। তোমার বরকে খুঁজছো? অবশ্যই খুঁজবো, এটা আমার বাসর ঘর, আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? মেহনুরের কণ্ঠে আতঙ্ক আর বিভ্রান্তি স্পষ্ট। সে তড়াক করে বিছানা থেকে নেমে দাঁড়ালো। স্যার, আপনি ভুল রুমে চলে এসেছেন, প্লিজ বাইরে যান, কেউ দেখে ফেললে কি ভাববে? আমি ভুল রুমে আসিনি, তাহলে? এই রুমটাই আমার। কথাটা শুনিয়ে মেহনুরের মাথা আরো ঘুরে গেল। আপনার রুম মানে? এটা তো আমার আর আমার বরের রুম। ঠিক বলেছ। তাহলে আমার বর কোথায়? তনয় কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তোমার সামনে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই মেহনুরের হাত থেকে ওড়নার প্রান্তটা মাটিতে পড়ে গেল। নাউজুবিল্লাহ স্যার, এইসব কি বলছেন? এটাই ঠিক, আমি তোমার স্বামী মেহনুর। মনে হলো পুরো পৃথিবীটা একবার ঘুরে গেল। মেহনুর অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। না, এটা অসম্ভব। আপনি আমার শিক্ষক, আর শিক্ষক হলো পি। মেহনুর কথা শেষ করার আগেই তনয় তাকে ধমক দিয়ে বলল, থাপ্পড় দিয়ে তোমার 32টা দাঁত ফেলে দেব, বেয়াদব মেয়ে। নিজের হাজবেন্ড কিসের সাথে তুলনা করতে যাচ্ছিলে? তনয়ের ধমক শুনে মেহনুর চুপসে গেল। বাকিটার বলার সাহস হলো না তার। সে কয়েক পা পিছিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়ালো, মাথার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। না, এটা হতে পারে না, নিশ্চয়ই কেউ আমার সাথে মজা করছে। তোমার কি মনে হয় বিয়ে নিয়ে কেউ মজা করে? কিন্তু আমার বরের নাম তো তনয়, আর আপনার নাম তো তানভীর। আমার পুরো নাম কি? তানভীর চৌধুরী তনয়। গুড, তুমি এতটা খারাপ স্টুডেন্ট না। মেহনুর নাটকীয় ভঙ্গিতে বলল, कोई कह दो है झूठ है। নেহি, ইয়ে সচ হ্যাঁ। মেহনুরের এখনো এসব বিশ্বাস হচ্ছে না, তাই নিজের হাতে আলতো চিমটি কাটলো। আউচ! কি করছো? দেখছি স্বপ্ন নাকি বাস্তব। ফলাফল কি?
দুঃখের সাথে জানাচ্ছি, এটা স্বপ্ন না। কথাটা বলেই মুখটা কাচুমাচু করে ফেলল সে। তনয়ের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল, তবে সেটা এতটাই ক্ষণস্থায়ী যে মেহুনু ঠিক বুঝতেই পারল না। স্যার, মানে? স্যার না, জি। এখন থেকে ভার্সিটির বাইরে আমি তোমার স্যার না। তাহলে কি ডাকবো? সেটা তুমি ভেবে বের করো। আমি কিছু ভাবতে পারছি না। আমার ব্রেন হ্যাং হয়ে গেছে, সব কিছু যেন ওলটপালট হয়ে গিয়েছে। তনয় এবার সরাসরি হেসে ফেলল। মেহুনুর চোখ কপালে তুলে তাকালো। হি আল্লাহ, আপনি হাসতেও পারেন? আমি কি রোবট? ভার্সিটিতে তো তাই মনে হতো। আর এখন? এখন মনে হচ্ছে রোবটের সফটওয়্যার আপডেট হয়েছে। কথাটা বলে মেহুনুর নিজের মুখ চেপে ধরল। আস্তাগফিরুল্লাহ, আমি কি আবার কিছু উল্টাপাল্টা করে ফেললাম? হ্যাঁ। এবারও কি 32টা দাঁত ফেলে দিবেন? না, আলহামদুলিল্লাহ। এবার শুধু হিসেব করে রাখলাম। কি হিসাব? সময় মতো এগুলো সব সুদে আসলে ফেরত দেব। তারপর তনয় নিজের গায়ের শেরওয়ানি খুলে পাশে রেখে সামনে থাকা ট্রলি থেকে মেহুনুরের জন্য ড্রেস এনে ওর সামনে ধরে বলল, এখন ছোট মাথায় এত চাপ নেওয়ার দরকার নেই। আস্তে আস্তে সব ঠিকই বুঝে যাবে কি থেকে কি হলো। মেহুনুর তনয়ের হাত থেকে ড্রেসগুলো নিতে নিতে বাচ্চাদের মতন করে বলল, সত্যি বলছি, এখনো আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। এখন শুধু একটা কথায় মাথায় ঢুকিয়ে নাও, আমি তোমার হাজব্যান্ড, তুমি আমার ওয়াইফ। আর কিছু ঢুকানোর দরকার নেই। মাথায় হাজার প্রশ্ন নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল মেহুনুর। ওর যাওয়ার দিকে তাকিয়ে তনয় বলল, তোমাকে পাওয়া ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। মানুষ তার সবচেয়ে মূল্যবান জিনিসটাকে যেমন খুব যত্নে আগলে রাখে, ঠিক তেমনি আমিও তোমাকে আমার হৃদয়ের সবচেয়ে নিরাপদ জায়গায় সযত্নে রেখে দিতে চাই। তোমার হাসি, অভিমান, সুখ, দুঃখ সবকিছুর সঙ্গী হতে চাই আমি। আজ থেকে শুধু বর্তমান নয়, আমার ভবিষ্যতের প্রতিটি মুহূর্তেও আমি তোমাকে পাশে চাই। কারণ তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান প্রাপ্তি। চরিত্রের পরিচিত তানভীর চৌধুরী তনয়, 27 বছর, একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের লেকচারার। ছাত্রছাত্রীদের কাছে তিনি ভীষণ কঠোর, রাগী এবং শৃঙ্খলা পরায়ণ শিক্ষক হিসেবেই পরিচিত। ক্লাসে তার কথার অবাধ্য হওয়ার সাহস কারণেই। অযথা কথা বলা, দেরি করে আসা কিংবা পড়াশোনায় ফাঁকি দেওয়া তিনি একদমই পছন্দ করেন না। তবে কঠোরতার আড়ালে তিনি দায়িত্বশীল, সৎ এবং নিজের প্রিয় মানুষদের প্রতি গভীরভাবে যত্নশীল একজন মানুষ। মেহনুরকে তিনি দীর্ঘদিন ধরে নিঃশব্দে ভালোবেসে এসেছেন। কিভাবে যে এই দুষ্ট মেয়ের প্রেম পড়েছে সে নিজেও জানে না। মেহনুর রহমান ইংলিশ ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রী। চঞ্চল, প্রাণবন্ত, বাচাল এবং একটু বেশি দুষ্ট স্বভাবের মেয়ে। যে কোনো পরিস্থিতিতে হাসির কিছু না কিছু খুঁজে বের করার অদ্ভুত ক্ষমতা আছে তার। পড়াশোনায় ভালো হলেও মাঝে মাঝে নিজের অমনোযোগী স্বভাবের জন্য তনয় স্যারের বকুনি খেতে হয়। তাই তো তনয়কে নিজের জীবনের সবচেয়ে বড় শত্রুই মনে করে। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই ভয়ঙ্কর স্যার জীবনের সবচেয়ে বড় শত্রুই আজ তার স্বামী হয়ে যায়। ওয়াশরুমের দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই তনয় কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বিছানার উপর বসে মেহনুরের রেখে যাওয়া একটা ফুলের পাপড়ি হাতে তুলে নিল। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। শেষ পর্যন্ত তোমাকে নিজের করে পেলাম, দুষ্ট মেয়ে। কিন্তু এই বিয়েটা এত সহজ ছিল না। মেহনুর জানে না তাকে নিজের জীবনের অংশ বানাতে তনয়কে কতটা পথ পাড়ি দিতে হয়েছে। চলুন তাহলে ফিরে যায় কয়েক মাস আগে। সেদিনও আকাশ জুড়ে ঝিরিঝিরি বৃষ্টি ঝরছিল। বৃষ্টির কারণে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। সেই জ্যামের মাঝে নিজের গাড়িতে বসে বিরক্তিতে সময় কাটাচ্ছিল তনয়। কিন্তু হঠাৎই তার চোখে পড়ল এক দৃশ্য, আর মুহূর্তের মধ্যে যেন তার সব বিরক্তি কোথায় মিলিয়ে গেল। রাস্তার পাশে ছোট্ট একটা খোলা জায়গায় কয়েকজন পথশিশু বৃষ্টিতে ভিজে খেলছিল, আর তাদের মাঝখানে ছিল এক অদ্ভুত প্রাণবন্ত মেয়ে। চারপাশের মানুষ যেখানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ছুটছে, সেখানে মেয়েটা যেন বৃষ্টিকেই উৎসব বানিয়ে ফেলেছে। সে কখনো শিশুদের হাত ধরে ঘুরছে, কখনো তাদের সঙ্গে নাচছে, আবার কখনো হাসতে হাসতে তাদের মাথায় আলতো টোকা দিচ্ছে। একটা ছোট্ট ছেলে হঠাৎ কাদার মধ্যে পিছলে পড়ে যেতেই মেয়েটা দ্রুত তাকে তুলে নিল। এই যে, এত তাড়া কিসের? অলিম্পিকে দৌড় দিতে যাচ্ছ নাকি?
কথাটা শুনে আশেপাশে সবাই হেসে উঠল। ছেলেটাও দাঁত বের করে হাসতে লাগলো। মেয়েটার মুখে এমন একটা প্রাণখোলা হাসি ছিল যা না চাইলেও মানুষের মন ভালো করে দিতে পারে। গাড়ির ভেতরে বসে তনয় নিঃশব্দে সবকিছুই দেখছিল। কেন জানি চোখ সরাতে পারছিল না। মেয়েটা এবার রাস্তার পাশের দোকান থেকে কিছু বিস্কুট আর চকলেট কিনে এনে শিশুদের মধ্যে ভাগ করে দিল। শিশুগুলোর আনন্দ দেখে তার নিজের মুখেও এমন হাসি ফুটে উঠল যেন পৃথিবীর সবচেয়ে বড় উপহার সে নিজেই পেয়েছে। তনয় অদ্ভুতভাবে তাকিয়ে রইল। পুরো দৃশ্যটা নিজের ফোনে ভিডিও করতে থাকলো। সে বুঝতে পারছিল না মেয়েটার কোন জিনিসটা তাকে এতটা আকৃষ্ট করছে, তার সৌন্দর্য, নাকি তার এই শিশুসুলভ সরলতা, নাকি অন্যের মুখে হাসি ফোটানোর এই সহজ ক্ষমতা। হঠাৎ মেয়েটা বৃষ্টির দিকে মুখ তুলে 2 হাত ছড়িয়ে দাঁড়ালো, চোখ বন্ধ করে ঘুরতে লাগলো। তার হাসিটা এতটাই নির্মল ছিল যে কয়েক সেকেন্ডের জন্য তনয়ের চারপাশের সব শব্দ যেন হারিয়ে গেল। শুধু সেই হাসিটায় চোখে ভাসতে লাগলো। ঠিক তখনই পেছনের গাড়ি থেকে হর্নের তীব্র শব্দ ভেসে এলো। তনয়ের ধ্যান ভাঙল। সামনের জ্যাম ছেড়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো গাড়ি চালিয়ে সামনে চলে যাওয়ার পরও বারবার রিয়ার ভিউ মিররে তাকাচ্ছিল সে। যতক্ষণ না মেয়েটা চোখের আড়াল হয়ে গেল নিজেও জানতো না কেন। তবে সেদিন প্রথমবারের মতন একটা অচেনা মুখ তার মনে এমনভাবে জায়গা করে নিয়েছিল যা সে অনেক চেষ্টা করেও ভুলতে পারেনি। বারবার চোখের সামনে ভেসে ওঠে সেই সময়ের মায়াবী হাসি লেগে থাকা মুখটি। সেদিনের পর কয়েকবার নিজের কাছেই প্রশ্ন করেছে তনয়। কে এই মেয়ে? প্রশ্নটার উত্তর জানার ইচ্ছাটা দিন দিন বাড়তে লাগলো। নিজের হৃদয়ের কাছে হার মেনে মেয়েটির পরিচয় বের করার। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারল মেয়েটির নাম মেহনুর রহমান, সিটি ব্যাংকের ম্যানেজার আফজাল রহমানের একমাত্র মেয়ে। সদ্য বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। মেহনুরের পরিচয় জানার পর থেকেই তনয়ের মাথায় একটাই চিন্তা ঘুরপাক খেতে লাগলো, কিভাবে মেয়েটার কাছাকাছি যাওয়া যায়। কিন্তু সমস্যা হলো সে তখন তার বাবার ব্যবসার সঙ্গে জড়িত ছিল। বিশ্ববিদ্যালয়ে লেকচারার হওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। এক সন্ধ্যায় ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিল তনয় ও তার বাবা তৌফিক চৌধুরী। আব্বু, একটা কথা বলবো? বলো। আমি ভাবছি ব্যবসাটা ছেড়ে দেব। কথাটা শুনে তৌফিক চৌধুরী প্রায় চায়ের কাপ ফেলে দেওয়ার অবস্থা। কি বললি? মাথা ঠিক আছে তোর? একদম ঠিক আছে। যে ছেলে এতদিন বলতো ব্যবসা ছাড়া অন্য কিছু করবে না, সে আজ হঠাৎ ব্যবসা ছাড়তে চায় কেন? তনয় গলা খেকারি দিল। আসলে ছোটবেলা থেকে আমার শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল। মিথ্যা বলারও একটা সীমা আছে। ছোটবেলায় তোকে কখনো শিক্ষক হওয়ার কথা বলতে শুনিনি। তখন লজ্জা পেতাম। তুই আর লজ্জা? তৌফিক চৌধুরীর সন্দেহ আরো বেড়ে গেল। সত্যি করে বল, ব্যাপার কি? তনয় কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আব্বু, শিক্ষকতা একটা সম্মানজনক পেশা। দেশের ভবিষ্যৎ গড়ার সুযোগ আছে। ও, এতদিনে সমাজসেবার ভূত মাথায় উঠেছে। তুমি বুঝবে না। আমি সবই বুঝি। নিশ্চয় কোনো মেয়ের ব্যাপার আছে। কথাটা শুনে তনয় কাঁদতে শুরু করলো। ও, তাহলে আসল ঘটনা এটাই। কোথায় কি? আমি শুধু শিক্ষক হতে চাই। আমি তোকে জন্ম দিয়েছি, তোর মুখ দেখে বুঝতে পারি এখানে কোনো না কোনো মেয়ের কাহিনী আছে। ঠিক আছে, জব করার সাথে সাথে মাঝে মাঝে আমাদের ব্যবসাটাও দেখাশোনা করতে হবে। যদি পারিস তাহলে জব করতে পারিস। শেষ পর্যন্ত ছেলের জেদ আর যুক্তির কাছে হার মানলেন তিনি। কয়েক সপ্তাহের মধ্যেই তনয় মেহনুরের বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে যোগ দিল। জয়েন করার প্রথম দিন করিডোর দিয়ে হাঁটার সময় দূর থেকে মেহনুরকে দেখে তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। এবার দেখি দুষ্টু মেয়ে, তোমার কাছাকাছি আসতে আর কেউ আমাকে আটকাতে পারে কিনা। হৈ হৈ করতে করতে বের হচ্ছে। কেউ হাসছে, কেউ আবার পরের লেকচারের জন্য তাড়াহুড়ো করছে। মেহনুর তার 2 বান্ধবীর স্নেহা ও সাথীর সঙ্গে হাঁটছিল, এক হাতে বই আরেক হাতে ফোন। মাঝে মাঝে সে কিছু না কিছু বলে সবাইকে হাসাচ্ছে। মেহনুর কথা বলতে এতটাই ব্যস্ত ছিল যে সামনের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। বিভিন্ন কথা বলে হাসতে হাসতে মাথা ঘুরিয়ে সামনের দিকে এগোলো। আর ঠিক তখনই ধাক্কা, কঠিন একটা বুকে হালকা ধাক্কা লেগে মেহনুর এক পা পিছিয়ে গেল। বইগুলো প্রায় পড়েই যাচ্ছিল। সে কোনো মতে সামনে নিল। তারপর সামনে তাকিয়ে দেখলো একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। তবে এখন মেহনুর সামনে পুরুষটার সুদর্শন চেহারা দেখে গলে না গিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, আই মিয়া, চোখ কি হাতে নিয়ে হাঁটে নাকি? কারোর সাথে ধাক্কা লাগায় তনয়ের চোখে মুখে বিরক্তি ফোটে। তবে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ওর বিরক্তি যেন নিমেষেই উদাও হয়ে যায়।
তনয় মেহনুরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর শান্ত গলায় বলল। চোখ হাতে নিয়ে হাঁটলে তো তোমাকে দেখতেই পেতাম না। মেহনুর ভ্রু কুঁচকে বলল। মানে? তনয় বুঝতে পারে সে ভুল সময় ভুল কথা বলে ফেলেছে, তবে এখন ধরা পড়লে চলবে না, তাই নিজেকে স্বাভাবিক করেই বলল। মানে সামনে না তাকিয়ে হাঁটছিল তুমি? ধাক্কা লেগেছে কার কারণে সেটা আগে ভেবে দেখো। কথাটা শুনেই মেহনুরের মুখ হাড়ির ঢাকনার মতন গরম হয়ে গেল। ও, এখন আবার দোষ আমার? আমি তো তাই দেখছি। বাহ, ধাক্কা দিবেন আবার উল্টো আমাকেই দোষ দিবেন? তুমি কি সবসময় এত বেশি কথা বলো? আর আপনি কি সবসময় এত ভাব নিয়ে কথা বলেন? হুম হুম। পাশে দাঁড়িয়ে থাকা স্নেহা আর সাথী একে অপরের মুখের দিকে তাকালো। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যে কোনো সময় বড়সড় ঝগড়া শুরু হতে পারে। আরে মেহনুর, চল না। না, আগে উনি সরি বলুন। আমি কেন সরি বলবো? কারণ আপনি ধাক্কা দিয়েছেন। ধাক্কা আমি দিয়েছি? জি, আপনার সাথেই তো ধাক্কা লেগেছে। তাহলে সরি তোমার বলা উচিত। অসম্ভব। তনয়ের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। অহংকার খুব বেশি। আত্মসম্মান বলে একটা জিনিস আছে। ভালো, আশা করি ক্লাসে আত্মসম্মান বজায় থাকবে। ক্লাসে থাকবে মানে? তনয় আর কিছু না বলে নিজের আইডি কার্ডটা ঠিক করে সামনে এগিয়ে গেল। ঠিক তখনই মেহনুরের চোখ পড়ল তার গলায় ঝুলানো পরিচয়পত্রের দিকে। তানভীর চৌধুরী তনয়, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। মুহূর্তেই মেহনুরের মুখের রং বদলে গেল। হি আল্লাহ। সাথী ফিসফিস করে বলল। মেহনুর, উনি আমাদের নতুন ইংলিশ স্যার। আর তুই 5 মিনিট ধরে স্যারের সাথে ঝগড়া করলি? মেহনুরের হাত থেকে প্রায় ফোন পড়ে যাওয়ার অবস্থা। কি? হ্যাঁ, আর আমার মনে হয় প্রথম দিনেই তোর নাম ওনার ব্ল্যাকলিস্টে উঠে গেছে। না না না, এটা হতে পারে না। দূরে হেঁটে যেতে যেতে তনয় একবার পেছনে তাকালো। আতঙ্কে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে তার হাসি পেল। মজার মেয়ে তো। আর মেহনুর তখন মনে মনে একটাই দোয়া পড়ছিল। হে আল্লাহ, নতুন স্যার যেন আমাকে না চিনে থাকে, প্লিজ। ক্লাস শুরু হতে তখনও 5 মিনিট বাকি, কিন্তু আজ অদ্ভুতভাবে মেহনুর সবচেয়ে আগে এসে শেষ বেঞ্চে গিয়ে বসে পড়েছে। স্নেহা অবাক হয়ে বলল। কিরে, তুই আজ এত আগে? চুপ, আমাকে কেউ দেখতে পাবে না এমন জায়গায় বসেছি। কেন? কারণ আমি আমার উজ্জ্বল ভবিষ্যৎ বাঁচানোর চেষ্টা করছি। মানে? মানে আমি প্রথম দিনই নতুন স্যারের সাথে ঝগড়া করেছি। সেটা তো আমরা দেখেছি। তাহলে হাসছিস কেন? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে উনি আমাকে প্রথম মিটেই ফেল করিয়ে দিবেন। অতিরিক্ত নাটক করিস না। আমি নাটক করছি না। ওনার চোখ দেখিসনি? মনে হচ্ছিল রিপোর্ট কার্ডের বদলে ডেথ ওয়ারেন্ট লিখে দিবেন। দুই বান্ধবী হেসে উঠল। ঠিক তখনই ক্লাসরুমের বাইরে জুতোর শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যে পুরো ক্লাস চুপ হয়ে গেল। মেহনুর গিলে ফেলল নিজের লালা। হে আল্লাহ, এসে গেছে। দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন তানভীর চৌধুরী তনয়। সাদা শার্ট, কালো প্যান্ট আর গম্ভীর মুখ। ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান। আমি তোমাদের ডিপার্টমেন্টের নতুন লেকচারার তানভীর চৌধুরী তনয়। সবাই একসাথে বলল। গুড মর্নিং স্যার। তনয়ের দৃষ্টি ধীরে ধীরে পুরো ক্লাস ঘুরে শেষ বেঞ্চে গিয়ে থামল। সেখানে মাথা নিচু করে বসে আছে মেহনুর। তনয়ের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটল। ইন্টারেস্টিং। মেহনুর মনে মনে বলল। শেষ, আমাকে চিনে ফেলেছে। লাস্ট বেঞ্চ, ব্লু ড্রেস। মেহনুরের বুক ধক করে উঠল। জি জি স্যার। এত পেছনে বসছো কেন? সামনের সিট পাইনি। পুরো ক্লাসে তখন অন্তত 20টা খালি সিট ছিল। তনয় ভ্রু তুলল। রিয়েলি? জি স্যার। মিথ্যা বলার আগে অন্তত একবার চারপাশে তাকানো উচিত ছিল। ক্লাসের কয়েকজন হেসে ফেলল। মেহনুরের ইচ্ছে করছিল মাটির নিচে ঢুকে যেতে। তোমার নাম? মেহনুর রহমান। ও, তাহলে তুমিই মেহনুর। স্যার। আজ করিডোরে তোমার সাথে দেখা হয়েছিল। পুরো ক্লাসের দৃষ্টি এবার মেহনুরের দিকে। মেহনুর মনে মনে বলল। হে আল্লাহ, আমাকে এক্ষুনি অদৃশ্য করে দিন। তুমি তো বলেছিলে ধাক্কাটা আমার দোষ ছিল। স্যার, আমি আসলে। তুমি আসলে কি? স্যার সরি, আর হবে না। তনয় মেহনুরের কথার আর কোনো জবাব না দিয়ে
সবার পরিচয় নিয়ে তার ক্লাস করাতে শুরু করে। মাঝে কেটে গেল কয়েক মাস। সময় নিজের গতিতে এগোতে লাগলো। আর সাথে সাথে মেহনুরের জীবনটা হয়ে উঠল আরও টাফ। কারণ অকারণে তনয় তাকে অপমান করে। কখনো শাস্তিস্বরূপ মেহনুরকে এতগুলো করে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন দিয়ে দেয়। এর মধ্যে কিছু ঘটনা হলো। একদিন মেহনুর দাঁড়িয়েছিল তাদের ক্লাসমেট রিয়াদের সাথে। রিয়াদ বলল, আরে হ্যাঁ, সমস্যা নাই। ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা গলায় শব্দ। তোমার কাছে এখন এত ফ্রি সময়? মেহনুর ঘুরে তাকালো। জি স্যার। তাহলে কালকে তুমি পুরো চ্যাপ্টারের কেস স্টাডি প্রেজেন্ট করবে। স্যার, আমরা তো শুধু... আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি যেটা বলছি সেটাই শেষ কথা। রিয়াদ চুপসে গেল। মেহনুর অবাক। এই লোকটার হলো কি? আমার উপর রেগে গেল কেন? সে ঝগড়ার প্রতিশোধ এখনো নিচ্ছে নাকি? আরেকদিন মেহনুর লাইব্রেরিতে একা বসে নোট লিখছিল। একজন ছেলে এসে ওর দিকে একটা নোট এগিয়ে দিয়ে বলল, তুমি না বলছিলে এই নোট দরকার? হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক সেই মুহূর্তে দরজার পাশে তনয় দাঁড়িয়ে, তার চোখ সরাসরি তাদের দিকে। মেহনুর, জি স্যার। তুমি কি লাইব্রেরিতে বসে আড্ডা দেওয়ার জন্য এসছো? না স্যার, আমি পড়ছিলাম। কি পড়াশোনা করছিলে সেটা তো দেখতেই পাচ্ছি। সত্যি বলছি স্যার, আমি নোটস লিখছিলাম। ভালো, তাহলে আগামীকাল তোমাকে পুরো ইউনিট ক্লাসে একা বোঝাতে হবে। একাই? হ্যাঁ, যাতে আড্ডা দেওয়ার সময় না থাকে। ছেলেটা মাথা নিচু করে চলে গেল। মেহনুর বিরক্ত মুখে তাকিয়ে রইল। মনে মনে তনয়কে 100টা গালি দিতে থাকলো। এমনি বিভিন্ন ঘটনার জন্য মেহনুর তনয়কে মনে মনে অপছন্দ করতে শুরু করে। তনয় বিছানার পাশে বসে অতীতের সব ঘটনা মনে করছিল। ঘরের ভেতরটা এখন অদ্ভুতভাবে শান্ত। ফুলের পাপড়িগুলো বাতাসে একটু নড়ছে। আর সেই নীরবতার মাঝখানে কেবল ওয়াশরুমের দরজা বন্ধ থাকার শব্দটা যেন বারবার মনে করিয়ে দিচ্ছে মেহনুর এখনো ভেতরে। তনয় একটু ভ্রু কুচকে তাকালো দরজার দিকে। মেহনুর, কোনো সাড়া নেই। তনয় আবার একটু নরম গলায় ডাকলো, মেহনুর ঠিক আছে তো? জি, আছি। ভেতর থেকে ছোট্ট গলায় ভেসে এলো। কণ্ঠটা এতটাই চাপা আর গুলিয়েছিল যে তনয়ের ঠোঁটের কোণে অজান্তেই হাসি চলে এলো। এত সময় লাগছে কেন? আমার মাথা এখনো ঠিক হয়নি। ওয়াশরুমে ঢুকিয়ে মাথা ঠিক হয় না মেহনুর, বের হয়ে এসো। আমি পারবো না। তনয় একটু থেমে গেল। তারপর দরজার কাছে গিয়ে দাঁড়ালো। কেন পারবে না? কারণ বাহিরে আপনি আছেন। এই কথায় তনয়ের হাসি এবার স্পষ্ট হয়ে গেল। আমি কি বাঘ নাকি? মেহনুর ভেতর থেকে সঙ্গে সঙ্গেই বলল, ক্লাসে তো তাই মনে হতো। ভালো, তাহলে আজকে বিয়ের পর প্রথম ক্লাস, ওয়াশরুম ক্লাস। উফ, আপনি আমাকে টিস করছেন? তনয় এবার দরজায় হালকা করে নক করলো। ঠক ঠক। মেহনুর, বের হও। আমি চোখ বন্ধ করে আছি। সত্যি? মিথ্যা বলার অভ্যাস কি আমার আছে? ভেতর থেকে একটু চুপচাপ। তারপর ধীরে ধীরে দরজাটা একটু খোলা হলো। আর ঠিক সেই মুহূর্তে মেহনুর এক চোখ বন্ধ করে আরেক চোখ দিয়ে উকি দিল। আপনি সত্যি চোখ বন্ধ? তনয় চোখ বন্ধ রেখেই বলল, হ্যাঁ। ভাওতা দিচ্ছেন না তো? না। মেহনুর ধীরে ধীরে দরজা খুলে বের হয়ে গেল। কিন্তু এত সাবধানে যেন মনে হচ্ছিল সে কোনো সিংহের খাঁচা পার হচ্ছে। বের হয়ে সে একদম দরজার পাশে দাঁড়িয়ে রইল। আমি বের হয়েছি, এখন কি আমাকে বকবেন? হুম হুম। তনয় চোখ খুলল। তারপর শান্তভাবে বলল, না, বকবো না। টেবিলের উপর তোমার বইগুলো রাখা আছে, চুপচাপ পড়তে বসো। আমি ফ্রেশ হয়ে আছি। পড়ার কথা শুনে মেহনুর তেলে বেগুনে জ্বলে ওঠে। ও তনয়ের দিকে তাকিয়ে বলে, আমি যদি কোনোভাবে টের পেতাম আপনার সাথে আমার বিয়ে হচ্ছে, জীবনে আমি এই বিয়েতে রাজি হতাম না। দরকার পড়লে কি? দরকার পড়লে কচু গাছে ফাঁসি দিতাম। তনয় দুষ্টু হেসে উত্তর দেয়, ফাঁসি যখন দিতে বড় কোনো গাছে দিতে, শুধু শুধু কচু গাছে ফাঁসি দিয়ে কচুর অসম্মান করে কি লাভ বলো? আপনাকে আমি খুন করব বলে দিলাম। তনয় ওয়াশরুমের দিকে যেতে যেতেই বলল, আচ্ছা ঠিক আছে, করো। সারাদিন অনেক ধকল গিয়েছে, এখন বিশ্রাম নাও। মেহুনুর বিড়বিড় করে বলল, ভবিষ্যৎ হাজবেন্ড নিয়ে, বাসর ঘর নিয়ে কত স্বপ্ন ছিল আমার। আর উনি একবার বলছে পড়তে বসো, আরেকবার বলছে ঘুমাও। ব্যাটা আনরোমান্টিক। তনয় যে মেহুনুরের পেছনে দাঁড়িয়েছিল সেটা খেয়াল করেনি।
মেহনুর বিড়বিড় করে বলল, সব কথা স্পষ্ট শুনতে পায় তনয়। ও নিজেও মনে মনে বলল, আজ তুমি ক্লান্ত, তাই কিছু বললাম না। কাল থেকে তোমাকে বোঝাবো রোমান্টিক খাওয়া কাকে বলে। পরদিন সকাল। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে পুরো ঘরে। পাখির কিচিরমিচির শব্দে ধীরে ধীরে ঘুম ভাঙল মেহনুরের। রাতে বিছানায় শুয়ে তনয়কে মনে মনে গালি দিতে দিতে কখন যে ঘুমিয়ে গিয়েছে বলতে পারে না। চোখ খুলে কয়েক সেকেন্ড ছাদের দিকে তাকিয়ে রইল সে। তারপর তার অন্য পাশে তাকিয়ে দেখে বিছানা একদম খালি। তনয় শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসলো। আলহামদুলিল্লাহ, উফ, সবটাই স্বপ্ন ছিল। কথাটা বলেই পাশ ফিরতেই তার চোখ কপালে উঠে গেল। সোফার উপর বসে ল্যাপটপে কাজ করছে তনয়। মুহূর্তেই গত রাতের সব ঘটনা মনে পড়ে গেল। ইন্নালিল্লাহ, স্বপ্ন না। তনয় ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই বলল, সকাল সকালে তো আফসোস করছে কেন? কিছু না। মিথ্যা। আচ্ছা, একটু আফসোস করছি কারণ আমার কপাল নিয়ে। তোমার কপাল তো বেশ ভালো। জি না, আমার কপাল মোটেও ভালো না। আমার কপাল যদি সত্যি ভালো হতো তাহলে পৃথিবীতে এত মানুষ থাকতে আমার আপনার সাথে বিয়ে হতো না। আমি ছোটবেলা থেকে কত স্বপ্ন দেখতাম জানেন। আমার বর হবে খুব শান্ত, ভদ্র, রোমান্টিক টাইপের মানুষ। সকালে উঠে মিষ্টি করে কথা বলবে, আমাকে আদর করে ডাকবে। আর আমার ভাগ্যে কি জুটলো, এমন একজন মানুষ যিনি বাসরাতে আমাকে পড়তে বসতে বলেন। থাক, দুঃখ প্রকাশ পরে করো। যাও, ফ্রেশ হয়ে নাও। আম্মা ডেকে গিয়েছে, নিচে যেতে হবে। তনয়ের কথা শুনে মেহনুর মুখ বাঁকিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। এমন ভাব করছে যেন আমি নিচে না গেলে পুরো পৃথিবী থেমে যাবে। না, পৃথিবীর থমকে যাবে না। আম্মুর হাজার প্রশ্নের উত্তর দিতে হবে। সকাল সকাল আম্মুর জেরার মুখে পড়তে চায় না। মেহনুর ওয়াশরুমে ঢুকে যাওয়ার পর তনয় কিছুক্ষণ ল্যাপটপে কাজ করতে থাকলো, কিন্তু তার মনটা আজ আগের মতন একদম স্থির নেই। মাঝে মাঝে সে অজান্তেই দরজার দিকে তাকাচ্ছিল। অন্যদিকে ওয়াশরুমের ভিতরে মেহনুর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই রাগ দেখাচ্ছিল। কষ্ট হচ্ছিল ওর। আফসোসের সুরে বলল, হে আল্লাহ, এই লোকটার সঙ্গে আমার বিয়ে না হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত। বিয়ে তো শুধু একটা সম্পর্ক নয়, এটা সারা জীবন বয়ে বেড়ানোর মতো একটা বন্ধন। বিয়ে এমন একজন মানুষের সঙ্গে হওয়া উচিত যার কাছে মনের সব কথা নির্দ্বিধায় বলা যায়, যার কাছে নিজের সুখ দুঃখ উজাড় করে দেওয়া যায়। আমি তো ভেবেছিলাম আমার জীবনসঙ্গী হবে এমন কেউ যে আমার খেয়াল রাখবে, আমাকে বুঝবে, আমার ছোট ছোট অনুভূতিগুলো মূল্য দিবে, যার ভালোবাসায় আমি নিজেকে নিরাপদ অনুভব করব, যার হাত ধরে জীবনের দীর্ঘ পথটা নিশ্চিন্তে হেঁটে যেতে পারবো। কিন্তু আমার বিয়ে হয়েছে আমারই ভার্সিটির টিচারের সঙ্গে, একজন এমন মানুষের সঙ্গে যাকে দেখলে এখনো ভয় আর সংকোচ কাজ করে, যার সামনে চাইলে মনের কথা খুলে বলতে পারবো কিনা তাই জানি না। সে কোনোদিন আমার খেয়াল রাখবে কিনা, আমাকে ভালোবাসবে কিনা সেটাও জানি না। এমনকি তার হাত ধরে নির্ভয় কোনো রাস্তা হাঁটতে পারবো কিনা সেই উত্তরটাও আমার কাছে নেই। কখনো কখনো মনে হয় এই সম্পর্কটি কি শুধুই নামে স্বামী স্ত্রী সম্পর্ক হয়ে থাকবে, নাকি একদিন সত্যি আমাদের মাঝে ভালোবাসা, বিশ্বাস আর বন্ধুত্ব গড়ে উঠবে। আচ্ছা, উনি আমাকে বিয়ে করলোই বা কেন? মেহনুর ওয়াশরুম থেকে বের হয়ে সোফার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে সামনে পড়ে যেতে নিতেই শক্ত দুটো হাত এসে জড়িয়ে ধরল মেহনুরকে। মুহূর্তের মধ্যে সে নিজেকে তনয়ের বাহুর মাঝে আবিষ্কার করলো। মেহনুর ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল। কয়েক সেকেন্ড পর বুঝতে পারলেও সে মাটিতে পড়েনি। তনয় ভ্রু কুঁচকে বলল, তুমি কি এখনো ছোট বাচ্চা, হাঁটতে শেখোনি? মেহনুর ধীরে ধীরে চোখ খুলে তাকালো। আমি কি ইচ্ছে করে যাচ্ছিলাম নাকি? সারাদিন তেরিং বিরিং করে লাফালে, যখন তখন পড়ে যাবে, এটা স্বাভাবিক না? তনয়ের কথায় মেহনুর রেগে বলল, আমাকে ছাড়ুন। ছেড়ে দিলে আবার পড়ে যাবে। আমি পড়বো না, ছাড়ুন বলছি। তোমার কথার উপর ভরসা নেই। এখন ছেড়ে দিলে পরে দেখা যাবে পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলছ, তখন তোমাকে কোলে নিয়ে ঘুরতে হবে আমাকে। তনয়ের কথায় মেহনুরের মুখ লজ্জায় লাল হয়ে গেল। সেই সাথে ও ফিল করলো তনয়ের হাত তার কোমরে চেপে রয়েছে। মেহনুর অপ্রস্তুত গলায় বলল, স্যার ছাড়ুন আমাকে, আমার কেমন যেন লাগছে। তনয় মেহনুরকে টেনে নিজের শরীরের সাথে চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কেমন লাগছে? মেহনুরকে তনয় এত কাছে টেনে নেওয়া মেহনুরের পুরো শরীর শিরশির করে উঠল। ওর মনে হলো ও চেষ্টা করে মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না, তাও অনেক চেষ্টা করে কাঁপা কণ্ঠে বলল,
আমার কেমন যেন অস্থির অস্থির লাগছে, প্লিজ ছেড়ে দিন আমাকে। একটি ছোঁয়ায় এ অবস্থা? সামনে তো আরো গভীরভাবে ছুবো তোমাকে, তখন কি করবে তুমি? মেহনুর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ও কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজার বাইরে থেকে তনয়ের মায়ের ডাক ভেসে এলো। তনয়, মেহনুর, তোমরা নিচে আসছো নাকি? আসছি আম্মু। তারপর তনয় মেহনুরের দিকে তাকিয়ে বলল, চলো নিচে যাই। তনয়ের কথা শুনে মেহনুর কোনো উত্তর দিল না। মাথা নিচু করে দ্রুত দরজার দিকে হাঁটতে লাগলো। আর তনয় তার পেছনে পেছনে স্বাভাবিক ভঙ্গিতে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে নিচে নামতে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা তানিয়া চৌধুরী দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। আসতে এত সময় লাগলো কেন তোমাদের? আমি তো বেশ অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি। নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে আর তোমরা এখন নামলে? আসলে আন্টি, না মানে আম্মু, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তারপর ফ্রেশ হতে গিয়ে সময় লেগে গেল। মেহনুরের মুখে আম্মু ডাক শুনে তানিয়া চৌধুরী স্নিগ্ধ হেসে সামনে রাখা চেয়ারটায় বসতে বললেন। আরে মা, এতে এত অপ্রস্তুত হওয়ার কি আছে? নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন ঘর, সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে একটু সময় তো লাগবেই। আমি তো প্রথম দিনেই ভেবেছিলাম তুমি হয়তো আরও বেশি অস্বস্তি বোধ করবে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বেশ সাহসী মেয়ে। সাহসী তো না আম্মু, আসলে সব কিছু এখনও আমার কাছে একটু অদ্ভুত লাগছে। কাল পর্যন্ত আমি নিজের বাড়িতে ছিলাম, নিজের রুমে ছিলাম, নিজের নিয়মে চলতাম, আর আজ হঠাৎ করে সব কিছু বদলে গেছে। মাঝে মাঝে মনে হয় আমি যেন কোনো সিনেমার মধ্যে চলে এসেছি। এটাই তো জীবনের সৌন্দর্য মা। কিছু পরিবর্তন প্রথমে অচেনা লাগে, কিন্তু ধীরে ধীরে সেই অচেনা জিনিসগুলি সবচেয়ে আপন হয়ে যায়। আম্মু, এত সকালে এত দর্শনের কথা না বললেও চলবে, আগে নাস্তা করতে দাও। এই, সারাদিন খ্যাক খ্যাক করবি না তো? তুই কোন রাজ্যের রাজা যে সারাদিন ভাব নিয়ে থাকিস? মেহনুর বাচ্চাদের মতন ঠোঁট ফুলিয়ে বলল। আম্মু, আপনি একদম ঠিক বলেছেন। তবে ছোটবেলায় এমন ছিল না, খুব দুষ্টু প্রকৃতির ছিল। কি বললেন আম্মু? তানভীর স্যার আবার দুষ্টও ছিল? মানে বুঝলাম না। আরে সত্যি বলছি, একবার কি হয়েছে জানো? ছোটবেলায় একবার রান্নাঘর থেকে পুরো একটা কেক অর্ধেক খেয়ে ফেলেছিল। তারপর এমন ভাব করছিল যেন কিছুই জানে না। কি বলছেন? স্যার এমন কাজও করতেন? আম্মু, পুরনো ইতিহাস প্রকাশ করার কোনো দরকার আছে? কেন থাকবে না? আমার বৌমার তো জানা উচিত তার স্বামী ছোটবেলায় কত বড় দুষ্টু ছিল। মেহনুর আগ্রহ নিয়ে বলল। আম্মু, আমি কিন্তু সব গল্প শুনতে চাই, একটাও বাদ দেওয়া যাবে না। আমি বুঝতে পারছি আমার বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আম্মু, আরেকটু বলুন না। স্যারকে তো ভার্সিটিতে সব সময় এত সিরিয়াস দেখেছি যে ওনাকে ছোটবেলায় দুষ্টামি কল্পনাই করতে পারছি না। সিরিয়াস? এই ছেলেটা ছোটবেলায় একদিন স্কুলে না যাওয়ার জন্য এমন অভিনয় করেছিল যে মনে হচ্ছিল ওর বুঝি খুব জ্বর। পরে দেখি জ্বর না, ক্রিকেট ম্যাচ দেখার পরিকল্পনা। স্যার, আপনি তো দেখি ভয়ঙ্কর অভিনেতা ছিলেন। খুব হাসি পাচ্ছে, তাই না? অবশ্যই পাচ্ছে, কারণ প্রথমবার আপনার একটা মানবিক দিক দেখতে পেলাম। তার মানে এতদিন তুমি আমাকে মানুষ মনে করতে না? না, মাঝে মাঝে মনে হতো আপনি রোবট, আপনার ভিতর অনুভূতি বলে কিচ্ছু নেই। হায় আল্লাহ, মেয়েটা তো একদম মনের কথা বলে ফেললো। তানিয়া চৌধুরী আর মেহনুরের কথোপকথন শুনে ডাইনিং টেবিলে হাসির রোল পড়ে গেল। তনয় মুখে গম্ভীর ভাব ধরে রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সেও মজা পাচ্ছিল। ঠিক তখনই তানিয়া চৌধুরী মেহনুরের প্লেটে আরেকটা পরোটা তুলে দিয়ে নরম গলায় বললেন। শোনো মা, এই বাড়িটাকে কখনো পরের বাড়ি ভাববে না। তোমার কোনো কিছু দরকার হলে, কোনো সমস্যা হলে, কোনো মন খারাপ থাকলে সবার আগে আমাকে বলবে। আমি চাই তুমি এখানে নিজের বাড়ির মতোই স্বস্তিতে থাকো। ধন্যবাদ আম্মু, সত্যি বলতে কি আপনার কথা শুনে আমার অনেকটা ভয় কেটে গেছে। ভয় পেয়ে থাকার কোনো কারণ নেই, তুমি এখন এই পরিবারেরই একজন। কথাগুলো শুনে মেহনুরের মুখে অজান্তেই এক টুকরো হাসি ফুটে উঠল। নতুন জীবনের অনিশ্চয়তার মাঝেও সে প্রথমবারের মতন একটু স্বস্তি অনুভব করলো। আর তনয় নীরবে বসে সেই হাসিটা লক্ষ্য করলো, তবে কিছু বলল না।
শুধু চায়ের কাপে চুমুক দিয়ে নিজের ঠোঁটের কোণে লুকানো হাসিটা আড়াল করার চেষ্টা করলো। নাস্তার টেবিলে হাসি ঠাট্টার মাঝেই হঠাৎ কারো হালকা পায়ের শব্দ শোনা গেল। সবাই একসাথে একটু থেমে গেল। পেছনে তাকিয়ে দেখলো তৌফিক চৌধুরী এদিকেই আসছে। টেবিলের কাছে এসে তিনি বললেন, আমাকে রেখে কি নিয়ে হাসাহাসি করছো তোমরা? আরে মেহনুরকে তনয়ের ছোটবেলার কথা বলছিলাম। ও বিশ্বাসই করতে চাইছে না যে তনয় ছোটবেলায় অনেক দুষ্টু ছিল। তৌফিক চৌধুরীর কোলেস্টেরল সমস্যা আছে, যার কারণে তার মাংস খাওয়া নিষেধ আছে। তিনি তানিয়া চৌধুরীকে কথার ধ্যান রেখে লুকিয়ে একটা মাংস নিজের প্লেটে নিতে নিতে মেহনুরকে বলল, হ্যাঁ, মেহনুর মা, তনয় দুষ্ট ছিল। ও এত দুষ্টুমি করতো যে ওর পিছু পিছু একজনকে সবসময় ঘুরতে হতো, কখন কি করে ফেলে এই ভয়ে, তাই না তানিয়া? তৌফিক চৌধুরী কথায় তানিয়া চৌধুরী হেসে উত্তর দেয়, হ্যাঁ, আগে ছেলের উপর নজর রাখতে হতো যাতে কিছু নষ্ট না করে ফেলে, আর এখন ছেলের বাবার উপর নজর রাখতে হয় যাতে সে উল্টোপাল্টা কিছু খেয়ে না ফেলে। তৌফিক চৌধুরী ধরা পড়ে যাওয়ায় অসহায় হওয়ার ভান করে তানিয়া চৌধুরীর দিকে তাকিয়ে থাকে। তনয় নিজের বাবার কাণ্ডে হেসে ফেলে। তানিয়া চৌধুরী তৌফিক চৌধুরীর প্লেট থেকে মাংসের টুকরোটা তুলে নিতে নিতে বলল, তোমার কোলেস্ট্রল আছে তুমি জানো না, তারপরও মাংসটা নিয়েছো কেন? তোমার জন্য তেল মশলা কম দিয়ে সবজি রান্না করেছি, ওটা খাও। ওই সব ঘাস পাতা আমার খেতে ভালো লাগে না, একটু মাংস খেলে কি হয়? তৌফিক চৌধুরীর মুখটা এমন হয়ে গেল যেন পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়টা তার সাথেই হয়েছে। তিনি অসহায়ের মতো নিজের খালি প্লেটের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। দেখলে মেহনুর মা, এই বাড়িতে আমার কোনো স্বাধীনতা নেই, একটা ছোট্ট মাংসের টুকরো শান্তিতে খেতে দেয় না। আম্মু তো আপনার ভালোর জন্যই বলেছে। তুমি এদের দলে চলে গেলে আমি ভেবেছিলাম অন্তত তুমি আমাকে সমর্থন করবে। আমি সত্যির পক্ষে থাকি আব্বু। আব্বু ডাকটা শুনে তৌফিক চৌধুরীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। আহা, এই তোমার বৌমা একদিনেই আব্বু বলে ফেললে। বিষয় পাল্টে লাভ নেই, সবজি খাও। তানিয়া, তুমি জানো না একজন মানুষের সুখ শান্তির জন্য মাঝে মাঝে মাংস প্রয়োজন। আর হাসপাতালে ভর্তি হওয়ার জন্যও প্রয়োজন। আম্মু, আব্বুর সাথে তর্ক করে কোনো লাভ নেই। উনি আজীবন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেন। দেখেছো মেহনুর, নিজের ছেলে পর্যন্ত আমার বিরুদ্ধে। আসলে আব্বু, সবাই আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করছে। শুধু চিন্তাই করে, আমার অনুভূতির কথা কেউ ভাবে না। তার নাটকীয় কথায় পুরো টেবিল আবার হেসে উঠল। কিছুক্ষণ পর তৌফিক চৌধুরী হঠাৎ মেহনুরের দিকে তাকিয়ে বললেন, শোনো মা, নতুন জায়গায় এসে শুরুতে একটু অস্বস্তি হবেই, কিন্তু কোনো কিছু নিয়ে মন খারাপ করবে না। আমার আম্মু আছে, আমি রাজি। কোনো সমস্যা হলে সরাসরি আমাদের বলবে। জি আব্বু। আর একটা কথা, তনয় যদি তোমাদের বকাঝকা করে তাহলে এই বুড়ো বাপটার কাছে বলবে, আমি ওর কান মলে দেব। তৌফিক চৌধুরী ও তানিয়া চৌধুরীর কথা শুনে মেহনুরের বুকের ভেতরটা হালকা হয়ে গেল। সকাল থেকে যে অস্বস্তিটা ছিল সেটা যেন ধীরে ধীরে কমে আসছে। ঠিক তখনই তানিয়া চৌধুরী ঘড়ির দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, গল্প অনেক হয়েছে। তনয়, তোমার আজকে ভার্সিটিতে যেতে হবে? হ্যাঁ, দুপুরের আগে একটু গুরুত্বপূর্ণ মিটিং আছে। আচ্ছা, তাহলে যা, তবে কাল কিন্তু ছুটি নিবি। কেন? কাল বৌমাকে নিয়ে ওর বাপের বাড়ি যাবি। কালকে থেকে পরশু ওকে নিয়ে চলে আসবি। আমাকেও থাকতে হবে? হ্যাঁ, তোকেও থাকতে হবে। তনয় একবার ভেবেছিল না করে দেবে, কিন্তু মেহনুরের দিকে তাকিয়ে তা করতে পারল না। আচ্ছা ঠিক আছে। তনয় রাজি হওয়ার সাথে সাথেই মেহনুরের ঠোঁট মিষ্টি একটা হাসি ফুটে উঠল। তা দেখে তনয় নিজেও খুশি হলো। সারাদিন নানা কাজের ব্যস্ততার পর অবশেষে রাত নেমেছে। মেহনুর নিজের রুমের বারান্দায় দাঁড়িয়েছিল। হালকা বাতাসে ওর চুলগুলো বারবার উড়ে এসে মুখে পড়ছিল। আকাশে আধখানা চাঁদ ঝুলে আছে। আজ সারাদিনের ঘটনা মনে করে নিজেই একটু হাসছিল সে। তনয় ভার্সিটির মিটিং শেষে নিজেদের অফিসে গিয়েছে, বাড়ি ফেরেনি এখনও। মেহনুর যখন নিজের ভাবনার জগতে মগ্ন, ঠিক তখনই পেছন থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো। একা একা দাঁড়িয়ে কি ভাবছ? মেহনুর চমকে ঘুরে তাকালো। কিছু না। তোমার এই কিছু না কথাটা শুনলে বুঝো অনেক কিছু আছে। আপনি সবসময় একটু বেশি বুঝছেন। তাই নাকি? কেন মনে হলো আমি একটু বেশি বুঝছি? আমি চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে বাইরে বাতাস উপভোগ করছি, আর আপনি বলছেন আমার কিছু হয়েছে।
আপনি কি সবার ব্যাপারে একটু বেশি বুঝেন? সবার ব্যাপারে বুঝি কিনা জানি না, তবে একটা বিশেষ মানুষকে বুঝতে আমি বেশ চাপে আছি। বিশেষ মানুষ? নামটা বলবো না। বলতে হবে না। নিশ্চয়ই কোনো ভদ্র শান্ত মার্জিত মেয়ে। না, না। সে খুব বেশি কথা বলে, রাগ করলে মুখ ফুলিয়ে রাখে, আর সুযোগ পেলে আমাকে রোবট বলে, আমাকে মনে মনে গালি দেয়, আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে মেহনুর বুঝতে পেরে চোখ ছোট করে তাকালো। হো, তাহলে সেই দুর্ভাগা মেয়েটা আমি। দুর্ভাগা কেন? কারণ সে একজন ভয়ঙ্কর কঠিন টিচারের সঙ্গে আটকা পড়েছে, যাকে কিনা সত্যি রোবট বলে মনে হয়। তনয় হালকা হেসে ফেলল। তোমার কাছে আমি এতটাই খারাপ? খারাপ না, তবে ভয়ঙ্কর সিরিয়াস। আজ সারাদিন আমার বিরুদ্ধে আম্মু আর আব্বুর সঙ্গে জোট বেঁধে ষড়যন্ত্র করলে, তখন তো আমাকে তেমন সিরিয়াস মনে হয়নি। মোটো ষড়যন্ত্র করিনি, আমি সত্যি কথা বলছি। আব্বু আম্মুর কথা শুনে মনে হলো তারাও সত্যি বলেছে, তাই তাদের পক্ষ নিয়েছি। আচ্ছা, তাই নাকি? অবশ্যই। কথাটা বলে মেহনুর হেসে ফেলল। কয়েক মুহূর্ত দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর তনয় ধীরে ধীরে বলল, আজ তুমি খুশি ছিলে? মেহনুর একটু অবাক হলো। কিভাবে বুঝলেন? হুম হুম। তোমার হাসি দেখে। আপনি আমার হাসিও লক্ষ্য করেন? লক্ষ্য না করার কি আছে? মেহনুরের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কথাটা ঘোরানোর জন্য সে তাড়াতাড়ি বলল, আচ্ছা, ছোটবেলায় আপনি সত্যি এত দুষ্টু ছিলেন? আম্মু বাড়িয়ে বলেছে। আমি জানি আম্মু সত্যি বলেছে। কেন? মনে হলো আম্মু সত্যি বলছে। কোনো মা তার সন্তানকে নিয়ে মিথ্যে কথা বলবে না, আর সেই সাথে আব্বু সাক্ষী দিয়েছে আপনি যে দুষ্ট ছিলেন। আমার নিজের পরিবারে আমার বিরুদ্ধে। আমার খুব মজা লেগেছে। হ্যাঁ, সেটা বুঝেছি। তুমি তো হাসতে হাসতে প্রায় চেয়ার থেকে পড়েই যাচ্ছিলে। আমি এতটাও হাসিনি। হেসেছিলে। প্রমাণ? আমার স্মৃতি। আপনার স্মৃতি এত ভালো? গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যায় না। কথাটা শুনে মেহনুর কয়েক সেকেন্ড চুপ করে রইল। হঠাৎ তনয় পকেট থেকে ছোট বক্স বের করে মেহনুরের হাতে দিল। নাও। মেহনুর অবাক হয়ে তাকালো। কি এটা? খুলে দেখো। মেহনুর বক্স খুলে দেখলো একজোড়া সোনার নুপুর। এগুলো আমাকে দিচ্ছেন? নাও, আমার আরেকটা বউ আছে, তাকে দিয়েছে। কিন্তু হঠাৎ? বিয়ের পর ফার্স্ট নাইটে ওয়াইফকে নাকি কিছু গিফট দিতে হয়। আমি কাল ফ্রেশ হয়ে এসে তোমাকে এগুলো দিব ভেবেছিলাম, কিন্তু ফ্রেশ হয়ে আস্তে আস্তে দেখি তুমি একদম নাক ডেকে ডেকে ঘুমাচ্ছ। আমি মোটেও ঘুমের মধ্যে নাক ডাকি না। যে নাক ডাকে সে কি বুঝতে পারে সে ঘুমের মধ্যে নাক ডাকে? যে পাশে থাকে সে বুঝতে পারে। মেহনুর মুখ কালো করে বলল, আমি কি সত্যি ঘুমানোর সময় নাক ডাকি? তনয় হো হো করে হেসে ওঠে। বোকা মেয়ে, মন খারাপ করছো কেন? আমি তো মজা করছিলাম। রুমে চলো, কাজ আছে। তনয় মেহনুরের হাত ধরে ওকে বারান্দা থেকে রুমে নিয়ে গেল। বিছানার উপর পা ঝুলিয়ে বসালো। মেহনুর চুপচাপ তনয়ের সকল কার্যক্রম দেখতে থাকলো। তনয় মেহনুরের পায়ের সামনে বসে পড়ল। তারপর মেহনুরের হাতে থাকা নুপুরের বক্স থেকে একটা নুপুর হাতে নিল। অন্য হাত দিয়ে মেহনুরের পা ধরতে নিলেই মেহনুর আতঙ্কে উঠে পড়ল। কি করছেন কি আপনি? আপনি আমার পা ধরেছেন কেন? আপনি আমার বয়সে বড়, তার উপর টিচার। আপনি আমার পা ধরলে আমার গুনাহ হবে। সব সম্পর্ক এখন বাদ। এখন আমাদের মধ্যে একটাই সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। কোনো স্বামীতে স্ত্রীর পা ধরলে স্ত্রীর গুনাহ হয় এমন কিছু তো কখনো শুনিনি। তনয়ের কথার প্রেক্ষিতে মেহনুর আর কিছু বলতে পারল না। তনয় মেহনুরের একটা পা টেনে নিজের হাঁটুর উপর উঠিয়ে খুব যত্ন সহকারে মেহনুরের পায়ে নুপুরটা পরিয়ে দিল। একই ভঙ্গিতে অন্য পায়ে নুপুর পরিয়ে দিয়ে বিজয়ের হাসি মুখে টেনে উঠে দাঁড়ালো। তারপর মেহনুরের দিকে তাকিয়ে বলল, কখনো যে নূপুরগুলো পা থেকে খুলতে না দেখে। মেহনুর মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল, যার অর্থ সে কখনো এই নুপুরগুলো তার পা থেকে খুলবে না। গভীর রাত, নির্ঘুম এক রাত পার করছে মেহনুর। বারবার চোখ বন্ধ করেও ঘুম তার ধরা দিচ্ছে না। তার পাশেই নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তনয়। যদিও তনয় তার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে শুয়েছে, তবুও মেহনুরের ভেতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে। গতকাল সারাদিনের ক্লান্তিতে তনয় ঘরে আসার আগেই ঘুমিয়ে পড়েছিল সে। সকালে ঘুম ভাঙার পরও পাশে তনয়কে দেখেনি, তাই তখন তেমন কোনো অস্বস্তিও অনুভব করেনি।
কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। একই ঘরে একই বিছানায় তনয়ের উপস্থিতি তাকে বারবার সচেতন করে তুলেছে। অকারণে বুকের ভেতরটা কেমন অস্থির লাগছে তার। ঘরের নিস্তব্ধতা, দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির টিকটেক শব্দ, আর পাশে ঘুমিয়ে থাকা তনয়ের শান্ত মুখ, সবকিছু মিলিয়ে মেহনুরের চোখে যেন আর ঘুমের দেখা নেই। যতই নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, ততই অজানা এক অনুভূতি তাকে ঘিরে ধরেছে। ফলে কোনোভাবেই ঘুমাতে পারছে না সে। গভীর রাত, পুরো ঘর নিস্তব্ধ। জানালার ফাঁক দিয়ে চাঁদের ম্লান আলো এসে বিছানার একপাশে পড়ে আছে। মেহনুর অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। যতবার চোখ বন্ধ করছে, ততবারই দিনের বিভিন্ন ঘটনা মনে পড়ে যাচ্ছে। সকালের নাস্তার টেবিল, তানিয়া চৌধুরীর আদর, তৌফিক চৌধুরীর মজার কথা, আর সন্ধ্যায় তনয়ের দেওয়া নুপুর। সবকিছু মিলিয়ে তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। হে আল্লাহ, আমি ঘুমাতে পারছি না কেন? উনি তো কিছুই করছেন না, নিজের মতো ঘুমিয়ে আছেন, তাহলে আমার এত অস্বস্তি লাগছে কেন? পাশ ফিরে তনয়ের দিকে তাকালেও সে। তনয় গভীর ঘুমে আচ্ছন্ন, মুখে সেই পরিচিত গম্ভীর ভাব নেই। ঘুমন্ত অবস্থায় তাকে অনেক শান্ত আর মায়াবী লাগছে। মেহনুর কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত চোখ সরিয়ে নিল। না না, আমি ওনার দিকে তাকিয়ে আছি কেন? কথাটা ভেবে নিজের ওপর বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল সে। কিন্তু ঠিক তখনই তনয় ঘুমের মধ্যেই একটু নড়ে চড়ে উঠল। প্রথমে মেহনুর তেমন গুরুত্ব দিল না, কিন্তু পরের মুহূর্তে সে অনুভব করলো কেউ তার হাত চেপে ধরেছে। চমকে উঠে তাকাতেই দেখলো তনয় ঘুমের ঘোরে তার কবজিটা ধরে ফেলেছে। স্যার। কোনো সাড়া নেই। তনয় তখনও গভীর ঘুমে। মেহনুর ধীরে ধীরে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটল। ঘুমের মধ্যে তনয়টাকে একটানে কাছে নিজের বুকের সাথে চেপে ধরল। এতটাই হঠাৎ করে যে মেহনুর অপ্রস্তুতি ছিল না। এক মুহূর্তের জন্য সে নিজের অবস্থান বদলে তনয়ের একদম কাছাকাছি চলে এলো। হে আল্লাহ! তার বুক ধরফর করতে শুরু করলো। মনে হচ্ছে শব্দটা পুরো ঘরে শোনা যাচ্ছে। তনয়ের হাত এখনও তার পেটের উপর রাখা, আর তনয় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, যেন কিছুই হয়নি। এই লোকটা কি ঘুমের মধ্যেও আমাকে জ্বালানো বন্ধ করবে না? সে আবার ধীরে ধীরে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তখনই তনয় ঘুমের মধ্যে অস্পষ্ট স্বরে কিছু একটা বলল। এত নড়াচড়া করো কেন? মেহুনুর জমে গেল, চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। আমি নাড়াচাড়া করছি, আপনি আমাকে টেনে এনেছেন। অবশ্য সেই অভিযোগ শোনার মতন অবস্থায় তনয় নেই। সে এখনো ঘুমাচ্ছে। কয়েক সেকেন্ড পর আবার বিড়বিড় করে উঠল। চুপচাপ থাকো। এবার মেহুনুরের মনে হলো সে লজ্জায় মাটির সঙ্গে মিশে যাবে। লোকটা জেগে থাকলে সবসময় কঠিন, গম্ভীর, রোবটের মতো আচরণ করে, আর ঘুমিয়ে গেলে এমন সব কথা বলে। কাল সকালে ওনাকে এসব বললে উনি নিজেই বিশ্বাস করবেন না। কয়েক মুহূর্ত পর সে লক্ষ্য করলো তনয়ের মুখে একদম শিশুসুলভ শান্ত ভাব। হঠাৎ তার মনে পড়ল সারাদিন সবাই বলছিল ছোটবেলায় তনয় নাকি খুব দুষ্ট ছিল। আজ ঘুমন্ত মুখটা দেখে সেই কথাগুলো সত্যি বলেই মনে হচ্ছে। অজান্তেই মেহুনুরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। জেগে থাকলে একদম ডেভিল টিচার, আর ঘুমালে একদম বাচ্চাদের মতো। কথা শেষ করে নিজে লজ্জা পেয়ে গেল সে, কারণ সে বুঝতে পারল সে অনেকক্ষণ ধরে তনয়ের দিকে তাকিয়ে আছে। আর অদ্ভুত ব্যাপার হলো, এতক্ষণ যে অস্বস্তি তাকে ঘুমাতে দিচ্ছিল না, সেটা ধীরে ধীরে কমে আসছে তনয়ের হাতের স্পর্শ। রাতের নীরবতা আর এক ধরনের অজানা নিরাপত্তার অনুভূতি তাকে ঘিরে ধরল। ধীরে ধীরে তার চোখ দুটো ভারী হয়ে এলো, আর কিছুক্ষণের মধ্যে মেহুনুরও গভীর ঘুমে তলিয়ে গেল। সকালবেলা মেহুনুরকে নিয়ে রহমান বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তনয়। মাঝ রাস্তায় শ্বশুর বাড়ির জন্য 2 হাত ভরে ফল, মিষ্টি আর বিভিন্ন জিনিসপত্র নিয়ে নেয়। বাড়িতে পৌঁছতেই গাড়ির শব্দ পেয়ে বাড়ির দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এলেন মেহুনুরের বাবা মিরাজ রহমান ও মা আঁখি রহমান। অনেকদিন পর মেয়েকে সামনে দেখে দুজনের মুখেই আনন্দের হাসি ফুটে উঠল। মেহুনুর আর নিজেকে সামলাতে পারল না, প্রায় দৌড়ে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরল। আম্মু, আমি তোমাকে খুব মিস করেছি জানো। কাল রাত থেকে শুধু ভাবছিলাম কখন তোমাদের কাছে আসব। মনে হচ্ছিল কত যুগ ধরে তোমাদের দেখিনি। আহা, আমার মা, এমনভাবে জড়িয়ে ধরেছ যেন কয়েক বছর পর দেখা হচ্ছে। মাত্র 2 দিন হয়েছে, আর তাতে এই অবস্থা। তোমার কাছে একটা দিন মনে হতে পারে, কিন্তু আমার কাছে অনেক অনেক সময় মনে হয়েছে।
নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিবেশ, সব কিছু অন্যরকম। মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন তিনি। এদিকে মেহুনুরের বাবা এগিয়ে এসে তনয়ের দিকে তাকালেন। আসো বাবা তন্ময়, কেমন আছো? কালকের পর আজ আবার তোমাকে দেখে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আব্বু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি বাবা। এসো, সবাই ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে থেকে আর কথা বলতে হবে না। ঘরে ঢুকেই মেহুনুরের চোখ চারদিকে ঘুরে বেড়াতে লাগলো। সব কিছু আগের মতোই আছে। নিজের বাড়িতে ফিরে তার মনটা হঠাৎ করেই অনেক হালকা হয়ে গেল। আম্মু, আমি আমার রুমে যাই, আমার রুমটাকে খুব দেখতে ইচ্ছে করছে। কথা শেষ করে প্রায় দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল সে। ওকে এভাবে ছুটতে দেখে সবাই হেসে ফেলল। দেখলে বাবা, মেয়েটা একটুও বদলায়নি, এখনো ঠিক আগের মতোই আছে। জি আব্বু, বদলায়নি তো বটে। আমার মনে হয় আগের চেয়ে একটু বেশি চঞ্চল হয়েছে। তাই নাকি? জি, সারাদিন কথা বলে, ঝগড়া করে, অভিযোগ করে, আবার কিছুক্ষণ পর সব ভুলেও যায়। তাহলে বুঝেছি, তুমি ইতিমধ্যেই আমাদের মেয়েকে বেশ ভালোভাবে চিনে ফেলেছো। সারাদিন ভালোই জামাই আদর পেয়েছে তনয়। আর মেহুরিন, সে তো বাবার বাড়ি আসতে পেরে সে যেন এখন আকাশে বাতাসেই উড়ছে। রাত প্রায় 10:30। রহমান বাড়ির অতিথি কক্ষে বসে আছে তনয় আর মেহুনুর। সারাদিন আত্মীয় স্বজন, গল্প আর আপ্যায়নের ভিড়ে ঠিকমতো কথা বলার সুযোগই হয়নি তাদের। ঘরে এখন নীরবতা। মেহুনুর বিছানার একপাশে বসে মোবাইলে কিছু দেখছিল, আর তনয় জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। মেহনুর, কোনো সাড়া নেই। মেহুনুর বিছানার একপাশে বসে ফোনে পুরোপুরি ডুবে আছে। স্ক্রিনের আলোতে তার মুখটা আলতো করে জ্বলজ্বল করছে, চোখ একদম স্থির। তনয় একটু ভ্রুকুচকে আবার ডাকলো। মেহনুর শুনছো? এবারও কোনো উত্তর নেই। ধীর পায়ে এগিয়ে এসে তনয় বিছানার পাশে দাঁড়ালো। এত কি দেখছো? যেমন ডাকো শুনছো না? 1 মিনিট। তনয়ের মুখটা একটু শক্ত হয়ে গেল। সে আর অপেক্ষা করলো না। হঠাৎ করে যে ঝুঁকে মেহুনুরের হাত থেকে ফোনটা নিয়ে নিল। এই, কি করছেন আপনি? ফোনটা হাতছাড়া হতে মেহুনুর চমকে উঠল। পরক্ষণে সে ফোনটা ফেরত নিতে এগোলো। ফোনটা দিন। তনয় ফোন ফেরত না দিয়ে হাত ওপরে তুলে ফেলল। ফোনটা ফিরিয়ে নিতে গিয়ে মেহুনুর আরও এক ধাপ এগিয়ে এলো। তনয়ের পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে নিজের ফোন নেওয়ার চেষ্টা করতে থাকে। নিজের বিবাহিত স্ত্রীকে এত কাছে পেয়ে কোনো পুরুষ কি নিজের ঠিক রাখতে পারে? তনয়ও পুরুষ। মেহুনুরকে এত কাছে পেয়ে ওর মনে হলো আজ সব বাধা ভেঙে মেহুনুরকে নিজের করে নেবে। তনয় ওর অন্য হাত দিয়ে মেহুনুরকে একদম নিজের কাছে টেনে নিয়ে ওর গলায় মুখ ডুবিয়ে দেয়। মেহুনুর আবেশে নিজের চোখ বন্ধ করে ফেলল। কিন্তু হঠাৎ ওর কি হলো কে জানে, এক ধাক্কায় তনয়কে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, আমার এই শরীরের জন্যই আমাকে বিয়ে করেছেন, তাই না? তাহলে এই 2 দিন ভালো সেজার অভিনয় করেছিলেন কেন? হ্যাঁ, বিয়ের রাতেই খুবলে খুবলে খেতেন আমার শরীর। আমাকে তো বিয়ে করেছেন আপনি, আপনার তো এখন অধিকার আছে আমার শরীর পাওয়ার। নিন শরীর, আপনার খায়েশ মজার। পরের দিনই সকাল। জানালার পর্দার ফাঁক দিয়ে সকালে নরম রোদ এসে মেহুনুরের মুখে পড়ছে। ধীরে ধীরে তার ঘুম ভাঙল। ঘুম ভাঙতে গত রাতের ঘটনাগুলো একের পর এক মনে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রাতের শেষ কথাগুলো এখনো কানে বাজছে। আমি কি খুব বেশি বলে ফেলেছি? ওনার সাথে ওভাবে কথা বলা উচিত হয়নি। কথাগুলো ভাবতে ভাবতে সে পাশ ফিরল, কিন্তু পরের মুহূর্তেই থমকে গেল। বিছানার অন্য পাশ খালি, তনয় নেই। কাল রাতেও তনয় ওর পাশে ছিল না। মেহুনুর এত কিছু বলার পরেও তনয় একটা শব্দ বলেনি, চুপচাপ বারান্দায় চলে গিয়েছিল। রাতে ফুসতে ফুসতে কখন যে ঘুমিয়ে বলতে পারবে না। পুরো রুম ও বারান্দা ঘুরে দেখলো মেহুনুর। পরে ভাবলেও হয়তো ওয়াশরুমে আছে, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করেও কোনো শব্দ পেল না। ওয়াশরুমের দরজা খুলে দেখলো তনয় সত্যিই নেই। মেহুনুরের বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। উনি কোথায় গেলেন? আমার কথায় কি এতটাই কষ্ট পেয়েছেন? দ্রুত নিচে নেমে এলো সে। ডাইনিং রুমে গিয়ে দেখলো আখি রহমান রাস্তার টেবিল গুছাচ্ছেন। আম্মু, উনি কোথায়? কে? মানে তনয় স্যার। আখি রহমান হালকা অবাক হলেন। ও তো অনেক আগেই চলে গেছে মা। চলে গেছে? হ্যাঁ, সকালে নাকি জরুরি একটা কাজ ছিল, ফজরের পরেই উঠে রেডি হয়ে বেরিয়ে গেছে। আমি তোর কথা জিজ্ঞেস করলাম, বলল ঘুমাচ্ছিস, তাই বিরক্ত করিনি। মেহুনুরের মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল।
সে ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। অদ্ভুত এক শূন্যতা অনুভব হচ্ছে। কাল রাতে যা বলেছে তারপরে একটা কথাও না বলে তনয়ের চলে যাওয়াটা কেমন যেন লাগছে। কি হয়েছে মা? কিছু না। মুখ দেখে তো অন্য কথা মনে হচ্ছে। না আম্মু, কিছু হয়নি। মাত্র ঘুম থেকে উঠেছি, তাই হয়তো এমন দেখাচ্ছে। হতে পারে। তোর আব্বুকে ডেকে নিয়ে আয়। তনয় সকালে ভোরে মেহনুরদের বাড়ি থেকে ওর বন্ধু রাফির বাড়িতে এসে উঠেছে। এখন মেহনুরকে ছাড়া সে নিজের বাড়িতে যাওয়া মানে হাজার প্রশ্নের সম্মুখীন হওয়া। আর মেহনুরদের বাড়িতে থাকলে হয়তো দম বন্ধ হয়ে মরে যাবে, তাই এখানে চলে এসেছে। রাফির বাসার ছোট্ট গেস্ট রুমে জানালার পাশে দাঁড়িয়ে আছে তনয়। বাইরে সকালে রোদ উঠছে, কিন্তু তার ভেতরের অস্থিরতা একটুও কমছে না। হাতে মোবাইল, স্ক্রিনে কিছু নেই, শুধু বারবার বন্ধ করে আবার খুলছে। বারবার চোখের সামনে ভেসে উঠেছে রাতে সেই ভয়ঙ্কর দৃশ্য, যেখানে মেহনুর অনেকটা রেপিস্টের সাথে তুলনা করেছে ওকে। রাফি দরজার ফাঁক দিয়ে তাকিয়ে বলে, কিরে ভাই, সকালে এমন ভোরে আমার এখানে চলে এলি? কিছু জিজ্ঞাসা করলে কোনো জবাব না দিয়ে বললি তোর ঘুম পেয়েছে, ঘুমাবি। ঘুমিয়েছিস তো? এখন আমার উত্তর দে, এত সকালবেলা বউ রেখে আমার এখানে কি? কেন, কোনো কারণ ছাড়া কি আমি তোর বাড়িতে আসতে পারি না? দেখ, অন্য সময় হলে জিজ্ঞাসা করতাম না, কিন্তু এখন তুই বিবাহিত। কোথায় বউয়ের সাথে রোমান্স করবি সেই জায়গায় আমার এখানে এসে বসে আছিস। তুই কি চাচ্ছিস আমি এখান থেকে চলে যাই? যদি চাস তাহলে বলে দে, আমি চলে যাচ্ছি। রাফি পেছনে ঘুরে রুম থেকে বের হতে হতে বলল, এর জন্যই তো বলে কারো উপকার করতে গেলে আগে নিজের ভাগ্য দেখে নিতে হয়। আমি তো ভাবলাম ভালো কাজ করি, মানুষের পাশে দাঁড়ায়, আর ফল কি? উল্টো দোষ আমার ঘরে এসে পড়লো। মানুষ উপকারের দাম দেয় না, বরং মনে রাখে কখন ভুলটা করেছিলাম। সে একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, আর শোন, ভবিষ্যতে যদি কখনো তোর আর তোর বউয়ের মধ্যে কোনো ঝামেলা টামেলা হয়, কোনো ভুল বোঝাবুঝি হয়, কান্নাকাটি বা রাগারাগি হয়, আমি কিন্তু সোজা সাইডে, একদম নিরপেক্ষ, একটাও কথা বলবো না। আমাকে জিজ্ঞাসা করতেও আসবি না। আমি কিছু জানি না, আমি শুধু দর্শক টাইপ হয়ে যাবো। রাফি আবার নাটক করে হাত তুলে বলল, আগেই বলে দিলাম, পরে আবার বলিস না যে আমি সাহায্য করিনি। আমি তখন শুধু পপকর্ন নিয়ে দূর থেকে সিন দেখবো। রাফির কথার ধরন দেখে হেসে ফেলল তনয়। তবে মুহূর্তেই মেহুনুরের কথা মনে পড়তেই মুখে আধার নেমে আসে। ড্রয়িং রুমের এক কোণে নরম সোফায় বসে আছে আখি রহমান। সকালের আলো জানালা দিয়ে ঢুকে ঘরটাকে শান্ত করে তুলেছে। চারপাশে নীরবতা, শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। মেহুনুর ধীরে ধীরে এসে তার মায়ের কোলে মাথা রাখল। আজ তাকে একটু ভিন্ন লাগছে, চোখে ক্লান্তি, মুখে লুকানো অস্থিরতা। আখি রহমান কিছুক্ষণ কিছু বললেন না, শুধু মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। আঙুলের ছোঁয়ায় যেন মেহুনুরের ভেতরের অস্থিরতা একটু একটু করে নরম হয়ে আসছে। কি হয়েছে রে মা, এত চুপচাপ কেন? কিছু না আম্মু। কিছু না হলে এমন মুখ করে কেউ বসে না। বলতো, তনয় কিছু বলেছে? নামটা শুনতেই মেহুনুরের বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে রইল। উনি কি বলবে? আখি রহমান ধীরে ধীরে তার চুলে হাত বুলাতে বুলাতে আবার জিজ্ঞেস করলেন, ও কি তোকে কষ্ট দিয়েছে মা? তোর সাথে ঠিকভাবে কথা বলে না? মেহুনুর একটু চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, না আম্মু, উনি আমাকে কিচ্ছু বলেনি। উনি আর ওনার পরিবার খুব ভালো। আমি বোকার মতো তোকে প্রশ্ন করছি, তনয় তোকে কষ্ট দিয়েছে কিনা? যে ছেলে তোকে নিজের করে পাওয়ার জন্য এত পাগলামি করেছে, সেই ছেলে তোকে পাওয়ার পর কি তোকে কষ্ট দিতে পারে? মেহুনুর শোয়া থেকে উঠে বসে অবাক কণ্ঠে তার মাকে বলল। পাগলামি করছেন মানে? আখি রহমান মেয়ের দিকে তাকিয়ে বলল, ও, তোকে তো কিছুই বলা হয়নি। তাহলে শোন, তোর বাবা তোর বিয়ে ঠিক করেছিল তার বন্ধু ছেলের সাথে। তনয় কিভাবে এসব জেনেছে জানি না। কিছুদিন পর আমাদের বাড়িতে আসে বেআই সাহেব, এসে বলে, ঠিক আছে, এই নতুন তথ্য অনুযায়ী সিনটা ঠিক করে দিচ্ছি, যাতে কোনো পূর্ব পরিচয়ের বিষয় না থাকে এবং গল্পটা লজিক্যাল থাকে। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মেহুনুর মায়ের মুখের দিকে তাকিয়ে আছে, যেন প্রতিটা শব্দ গিলে নিচ্ছে। কি বলেছিল আম্মু? আখি রহমান একটু থেমে আবার বলতে শুরু করলেন। সেদিন দুপুরে মিরাজ রহমানের বাড়ি। ড্রয়িং রুমে বসে আছেন মিরাজ রহমান। হঠাৎ দরজায় নক হলো। বাইরে দাঁড়িয়ে আছেন তৌফিক চৌধুরী, গম্ভীর চেহারা কিন্তু ভদ্র ভঙ্গি। আসসালামু আলাইকুম, আমি তৌফিক চৌধুরী। সরাসরি কথায় আসি, আপনার মেয়ের জন্য আমার ছেলের সাথে একটা সম্বন্ধ প্রস্তাব নিয়ে এসেছি।
মিরাজ রহমান একটু অবাক হলেন। সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ, হঠাৎ করে এমন প্রস্তাব। দেখুন ভাই, আপনি তো আমাদের কেউ না, আগে তো কোনো পরিচয়ও নেই, হঠাৎ করে এই প্রস্তাবটা। আমি বুঝতে পারছি। আমি তনয় ফ্যাশন হাউসের মালিক। আমার ছেলে তানভীর চৌধুরী তনয় শহরের নামকরা একটি ভার্সিটির লেকচারার হিসেবে আছে, সেই সাথে আমার ব্যবসার সাথে জড়িত আছে। আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করে। আমি চাইছিলাম সম্মানের সাথে প্রস্তাবটা দিতে। মিরাজ রহমান একটু চুপ করে থাকলেন, তারপর শান্ত গলায় বললেন, আমি আপনার প্রস্তাবে খুশি হয়েছি, কিন্তু আমার মেয়ের ব্যাপারে আমি আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি। সিদ্ধান্ত? হ্যাঁ, আমার এক বন্ধুকে কথা দিয়েছি, তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। তৌফিক চৌধুরী কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে কোনো রাগ নেই, শুধু এক ধরনের স্থিরতা। আপনি আপনার বন্ধুকে কথা দিয়েছেন, সেটা আমি সম্মান করি, কিন্তু আমি শুধু এতটুকু চাই আমাদের কথাটাও একবার ভেবে দেখবেন। মিরাজ রহমান খুবই বিনয়ের সুরে বলেন, মাফ করবেন, আমি আমার কথার খেলাপ করতে পারবো না। সেই দিনের মতো বেআই সাহেব চলে গেলেও তার পরের দিন আমাদের বাড়িতে আবার উপস্থিত হন তিনি। তবে তিনি একা আসেননি, তার সাথে এসেছিল তনয় নিজেও। মেহনুর যেন মায়ের কথা গিলে খাচ্ছে। সে মায়ের দিকে তাকিয়ে বলল, তারপর আসসালামু আলাইকুম। আমি আবার দুঃখ প্রকাশ করছি এমনভাবে বারবার আসার জন্য, কিন্তু আজ আমি বাবা হিসেবে এসেছি, আর আমার ছেলে এসেছে ভালোবাসার কথা বলতে। বলুন, আমি শুনছি। তরাই একবার গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। কণ্ঠটা শান্ত, কিন্তু ভেতরে ঝড় লুকানো। আমি কোনো গল্প বানিয়ে কথা বলতে আসি না আঙ্কেল, আমি শুধু একটা সত্যিটা বলতে এসেছি। কি সত্যি? আমি মেহিনুরকে ভালোবাসি। ঘরটা যেন এক মুহূর্তে থেমে গেল, এমনকি দেওয়াল পর্যন্ত নীরব হয়ে গেল। মিরাজ রহমান ধীরে ধীরে তাকালেন। ভালোবাসা? এটা তুমি খুব সহজে বলছো। না চাচা, এটা সহজ না, এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সত্য। তরাই একটু এগিয়ে এসে আবার বলল, আমি জানি আপনি আগেই কথা দিয়েছেন, আর আমি সেই কথার মূল্য বুঝি, কিন্তু আমার ভালোবাসার ঠুনকো নয় আঙ্কেল। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, সেটা কথা আমি ভাঙতে পারবো না। আমি আপনাকে এই কথা ভাঙতে বলছি না আঙ্কেল, আমি শুধু বলছি আমার কথাটা একবার ভেবে দেখুন। মিরাজ রহমানের মুখ শক্ত হয়ে গেল। আমার পক্ষে সম্ভব নয়। এই কথায় তনয় এক মুহূর্ত চুপ করলো, তারপর ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। তাহলে আমি আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করব। ঘরের সবাই চমকে উঠল। তনয় ধীরে ধীরে মিরাজ রহমানের পা ধরে ফেলল। আঙ্কেল, আপনার মেয়ে মেহিনুরকে আমাকে দিয়ে দিন না, আমি তাকে রানীর মতো করে রাখবো, কোনো কষ্ট তার আশেপাশে আসতে দেব না, তাকে ভালোবেসে আগলে রাখবো। প্লিজ আঙ্কেল, দিয়ে দিন না মেহিনুরকে। মিরাজ রহমান কেঁপে উঠলেন। এই ছেলে, উঠো। না আঙ্কেল, আজ আমি উঠবো না। মেহিনুরকে আমি নিজের করে না পেলে আমি বাঁচবো না। মেহিনুর আমার কাছে অক্সিজেনের মতো। মানুষ যেমন অক্সিজেন না পেলে মারা যায়, আমি তেমন মেহিনুরকে ছাড়া নিঃস্ব হয়ে যাব। আমার কথা রাখুন না আঙ্কেল। তনয়ের চোখে পানি, কিন্তু কণ্ঠ শক্ত। তবুও মিরাজ রহমান চোখ বন্ধ করে মাথা ঘুরিয়ে নিলেন। না, আমি আমার কথা বদলাতে পারবো না। সেদিন আর কোনো কথা হয়নি। তনয় উঠে দাঁড়ালো, চোখ মুছল। তৌফিক চৌধুরী ছেলের কাঁধে হাত রাখলেন। চলো। দুজনে সেদিন চলে গেলেন, কিন্তু তনয়ের চোখে ছিল না হারার ছাপ, ছিল অপেক্ষার আগুন। এরপর শুরু হলো অন্য গল্প। প্রতিদিন সকালে মিরাজ রহমান অফিসে যান, আর প্রতিদিনই অফিসের সামনে দাঁড়িয়ে থাকে তনয়। বৃষ্টি হোক বা রোদ, একই জায়গা। প্রথম দিন মিরাজ রহমান কিছু বলেনি, দ্বিতীয় দিনও না, তৃতীয় দিন তিনি শুধু একবার তাকিয়ে চলে গেছেন, চতুর্থ দিন তিনি নিজেই থেমে গেলেন। তুমি কেন এখানে দাঁড়িয়ে থাকো? কারণ আমি এখনো একই জায়গায় আছি আঙ্কেল, আমি মেহিনুরকে চাই। তুমি বুঝতে পারছো না? আমি সিদ্ধান্ত বদলাবো না। আমি মেহিনুরকে ভুলতে পারবো না। এভাবেই কেটে গেল আরও কিছুদিন। একদিন হঠাৎ মিরাজ রহমান অফিস থেকে বের হয়ে দাঁড়ালেন তনয়ের সামনে। দীর্ঘ নীরবতার পর তিনি বললেন, তুমি কি সত্যি মনে করো তুমি আমার মেয়েকে সুখী রাখতে পারবে? আমি পৃথিবীর সব সুখ ওর পায়ের কাছে এনে হাজির করব, ওকে কোনো কষ্ট ছোঁয়ার সুযোগ দেব না। এই কথাটাই বদলে দিল সব।
মিরাজ রহমান অনেকক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, ঠিক আছে, আমি আমার কথা ভাঙছি না, আমি আমার সিদ্ধান্ত বদলাচ্ছি। তনয় যেন বিশ্বাস করতে পারছিল না। আমি এই কয়েকদিনে বুঝে ফেলেছি তুমি আমার মেয়ের জন্য কি করতে পারো। তোমার ভালোবাসাকে অসম্মান করার সাহস পেলাম না। আমি রাজি। তনয়ের চোখে প্রথমবারের মতন শান্তি নেমে এলো, ঠোঁটের কোণে এক চিলটে হাসি ফুটে উঠল। পুরো ঘটনা শুনে মেহনুরের চোখে জল এসে জমে গেছে। সে একবার মায়ের দিকে তাকায়, আবার নিচের দিকে চোখ নামিয়ে নেয়। বুকের ভেতরটা অদ্ভুতভাবে ভারী লাগছে, যেন এতদিনের না বলা একটা সত্য হঠাৎ করে শ্বাস আটকে দিয়েছে। আফসোস করতে শুরু করে। সে না জেনে তনয়কে কত বাজে কথা বলেছে, অপমান করেছে, অথচ এই মানুষটা তাকে পাওয়ার জন্য লড়াই করে গিয়েছে। মেহনুর আখি রহমানের আড়ালে চোখের পানি মুছে তাকে বলল, আম্মু, আমি ঘরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। মেহনুর এক দৌড়ে নিজের রুমে চলে আসে। পাগলের মতন পুরো ঘর খুঁজে নিজের মোবাইল বের করে, কম্পিত হাতে ডায়াল করে তনয়ের নাম্বারে। 2 বার ফোন বেজে কেটে যায়, তবে তনয় ফোন রিসিভ করে না। তৃতীয় ডায়াল করা কিছুক্ষণ পর তনয় ফোন রিসিভ করে। কানে নিতেই মেহনুর ব্যস্ত গলায় বলল, আপনি আমাকে নিয়ে যেতে আসবেন না? তনয় যেন অনুভূতিহীন এমনভাবে উত্তর দিল। কেন আসবো? যাতে আবার তোমার শরীর খুবলে খেতে পারে? মেহনুর ফোনটা কানে ধরে যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল। তনের গলায় যে ঠান্ডা দূরত্ব ভরা স্বরটা ছিল, তা তার বুকের ভেতরটা আরো ভারী করে দিল। আপনি এমন কেন করছেন? কারণ তুমি তো সেটাই ভাবো, তাই না? আমি খারাপ। আমি শুধু তোমার শরীরের জন্য তোমাকে বিয়ে করেছি, আরও কত কে। না, আমি সেটা বলতে চাইনি, আমি ভুল বুঝেছিলাম। আপনি প্লিজ এখানে আসুন না। সরি, আমি তোমার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। মেহনুর খুব কঠিন কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে 1 ঘন্টা সময় দিলাম। এই 1 ঘন্টার মধ্যে আপনি এখানে আসবেন। আপনি কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন আমি জানতে চাই না। 1 ঘন্টার ভিতর আপনি যদি এখানে না আসেন, আমি এমন কিছু করে বসবো যার জন্য আপনাকে সারা জীবন আফসোস করতে হবে। তনয়কে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় মেহনুর, কারণ সে জানে 1 ঘন্টা আগেই তনয় তার কাছে ঠিক চলে আসবে। সত্যি মেহনুরকে 1 ঘন্টা অপেক্ষা করতে হয়নি, তার আগেই শুনতে পেল তনয়ের গাড়ির আওয়াজ। কিছুক্ষণ আখি রহমানের সাথে কথা বলে মেহনুরের রুমের দিকে রওনা দেয় তনয়। তনয়ের পায়ের শব্দ যত এগিয়ে আসছে, মেহনুরের হৃদযন্ত্র যেন তত দ্রুত ডিপ করছে। দরজা খুলে ঘরে ঢুকতেই তনয় কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঘরের আলো নরম, কিন্তু ভেতরের বাতাসটা যেন ভারী। তার চোখ সরাসরি মেহনুরের দিকে গেল। মেহনুর আর এক মুহূর্ত দেরি করেনি, যেন এতক্ষণ ধরে জমে থাকা ভয়, অনুশোচনা আর ভালোবাসা একসাথে ভেঙে পড়ল। সে দৌড়ে গিয়ে তনয়কে শক্ত করে জড়িয়ে ধরল। ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু শোনা যাচ্ছে মেহনুরের কাঁপা শ্বাস, কিন্তু তনয় একটুও নড়ল না। তার হাত দুটো ধীরে ধীরে পাশে নামানো, মুখে কোনো প্রতিক্রিয়া নেই, চোখে শুধু ক্লান্ত একটা শূন্যতা। মেহনুর কাঁদতে কাঁদতে বলল, আমি আমি অনেক খারাপ একজন মানুষ। আমি অনেক খারাপ আচরণ করেছি আপনার সাথে, অনেক খারাপ কথা বলেছি। আমি যখন আপনার সাথে এমন আচরণ করেছিলাম, আপনি কিছু বললেন না কেন? হ্যাঁ, আমাকে ধমক দিতেন, দরকার পড়লে আমাকে মারতেন। আপনি কিছু বললেন না কেন? কেন চুপচাপ চলে গেলেন? তনয় মেহনুরকে নিজের থেকে আলাদা করলো না, আবার জড়িয়েও ধরল না, শুধু শান্ত গলায় বলল, যাকে ভালোবাসি তাকে আঘাত করলে অথবা তার উপর চিৎকার করলে তার থেকে বেশি কষ্ট আমি পাবো। আর আমি তোমার বাবাকে কথা দিয়েছি, তার মেয়েকে রানীর মতো করে রাখবো। তোমাকে কখনো কোনো কষ্ট স্পর্শ করুক সেটা আমি হতে দেব না। সেই আমি তোমাকে আঘাত করব কিভাবে ভাবলে? তনয়ের কথাটা শেষ হতেই ঘরের বাতাসটা যেন আরো ভারী হয়ে গেল। মেহনুর চোখ মুছতে মুছতে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তনয়ের মুখে এখনো সেই একই শূন্যতা, না রাগ না অভিমান, শুধু ক্লান্ত একটা নীরবতা। তাহলে আপনি এমনভাবে দূরে সরে যাচ্ছেন কেন? আমার দিকে তাকাচ্ছেন না কেন? তনয় একটু থামলো, জানালার দিকে তাকিয়ে ধীরে বলল, কারণ আমি ভয় পাই মেহনুর। আমি যদি আবার তোমার কাছে দুর্বল হয়ে যাই তাহলে আবার সব শেষ হয়ে যাবে। আমি কি সত্যি এতটা খারাপ? না, তুমি খারাপ না, কিন্তু আমি ভুলটা করে ফেলেছিলাম, নিজেকে তোমার সব কিছুতে জড়িয়ে ফেলেছি। তোমাকে বিয়ে করার আগেই তোমার মতামত জানতে চাই,
তুমি আমাকে বিয়ে করতে রাজি নাও থাকতে পারো, সেটা একবারও ভাবিনি। এই কথাটা শুনে মেহনুরের বুকটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে এক পা এগিয়ে গেল। আপনি কি আমাকে ছেড়ে যেতে চান? তনয় এবার প্রথমবার তার দিকে তাকালো, চোখে গভীর একটা চাপা কষ্ট। আমি তোমাকে ছেড়ে দিতে চাইনি কখনো, আবার আমি নিজেকেও হারাতে চাই না। তোমার কথা শুনে একসময় নিজের ভালোবাসার উপর আমার ঘৃণা চলে আসবে। আমি চাই না আমার ভালোবাসা অপমানিত হয়, তা দূরে থাকাই ভালো। আমি বরং তোমাকে দূর থেকে ভালোবেসে যাব। ঘরের ভেতর কিছুক্ষণ কেউ কিছু বলল না, শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটা আরো জোরে শোনা যাচ্ছে। হঠাৎ মেহনুর নিচু স্বরে বলল, আমি যদি বলি আমি ভুল করেছি, আমি সব ঠিক করতে চাই। তনয়ের চোখ একটু কাঁপল, কিন্তু সে নিজের অনুভূতি লুকানোর চেষ্টা করলো। সব ঠিক করা তো সহজ না মেহনুর। আমি সহজ করতে বলছি না, আমি শুধু চাই আপনি আমাকে আর একবার সুযোগ দিন। জোর করে এই সম্পর্কে টিকিয়ে রাখার চেষ্টা করার দরকার নেই মেহনুর। আমি আমার ভুল স্বীকার করছি। আমার উচিত হয়নি তোমার মত না নিয়ে তোমাকে বিয়ে করা। মেহনুর থমকে গেল, যেন কথাটা সরাসরি তার বুকের ভেতরে সে আঘাত করলো। আমি জোর করে রাখছি, আমি তো শুধু আমি তো আপনাকে ঠিক করতে চাই। সব ঠিক করতে হয় না, কিছু জিনিস ভেঙে গেলে জোড়া লাগলেও দাগ থেকে যায়। তনয় একটু থামলো, চোখ নামিয়ে নিল। আমি থাকলে তুমি অসুস্থ অনুভব করবে, আমি সেটা চাই না। তুমি তোমার বাড়িতে থাকো, আমি বাড়িতে ঠিক ম্যানেজ করে নেব। এই কথাটা শেষ করেই তনয় দরজার দিকে এগিয়ে গেল। আপনি এভাবে চলে যাবেন? তনয় থামলো না, শুধু ধীর গলায় বলল, এটাই ভালো হবে। মেহনুরের বুকটা হঠাৎ খুব ভারী হতে লাগলো, চোখের পানি আর আটকে রাখতে পারল না। কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে হারাতে চাই না, প্লিজ এমন করবেন না। তনয়ের পা দরজার কাছে পৌঁছে গেছে, ঠিক তখনই পেছন থেকে ভাঙা কণ্ঠে আবার ডাক এলো, সরি। কিন্তু এবার কোনো উত্তর এলো না। মেহনুর কয়েক পা এগোতেই মাথাটা ঘুরে উঠল, চারপাশটা যেন ঝাপসা হয়ে আসছে। আমি সত্যি আপনাকে। তার কথা শেষ হলো না, সে ধীরে ধীরে বসে পড়ল। তারপর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। মেহনুর অচেতন হয়ে মেঝেতে চলে পড়ল। এক মুহূর্তের জন্য পুরো ঘর থমকে গেল। তনয় দরজার কাছে দাঁড়িয়েছিল, পরের মুহূর্তে যেন তার পুরো পৃথিবী ভেঙে গেল। মেহনুর! সে পাগলের মতন দৌড়ে ফিরে এলো, হাঁটু গেড়ে বসে মেহনুরকে জড়িয়ে ধরল। এই এই কি করছো তুমি? চোখ খোলো, প্লিজ চোখ খোলো। তার হাত কাঁপছে, কণ্ঠও ভেঙে যাচ্ছে। যে মানুষটা এতক্ষণ নিজেকে শক্ত করে রেখেছিল, সে এখন পুরোপুরি ভেঙে পড়ছে। আমি যাচ্ছি না, আমি কোথাও যাচ্ছি না। তুমি এমন করো না। আমার জান, আমার কলিজা, এই দেখো আমি এখানেই আছি। কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকবো। সে দ্রুত মেহনুরকে করে তুলতে বিছানায় শুইয়ে দিল, বারবার তার মুখে পানি ছিটাতে লাগলো, কাঁপা গলায় ডাকতে লাগলো, মেহনুর প্লিজ, আমার সাথে এমন করো না, আমার কষ্ট হচ্ছে মেহনুর। বাইরে নীরবতা ভেঙে শুধু শোনা যাচ্ছে তনয়ের অস্থির শ্বাস আর ভাঙা ডাক। আর ঘরের ভেতর পড়ে আছে অচেতন মেহনুর, আর তার পাশে পাগলের মতন ভেঙে পড়া তনয়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন মেহনুরের জ্ঞান ফেরে না, তখন তনয় মেহনুরের বাবা মাকে ডেকে নিয়ে আসার জন্য উঠতে ঠিক তখনই ওর সাথে টান লাগে। পেছনে তাকিয়ে দেখে মেহনুর ওর দিকে মিটিমিটি করে তাকিয়ে আছে। মেহনুর আস্তে আস্তে বলল, আপনি যাবেন না? মেহনুরকে চোখ খুলে তাকাতে দেখে তনয়ের যেন প্রাণ ফিরে আসলো। ও তাড়াতাড়ি মেহনুরের কাছে বলল, হ্যাঁ মেহনুর, কি হচ্ছে তোমার? আমাকে একটা সুযোগ দেওয়া যায় না? আমি আপনাকে ভালোবাসতে চাই, আপনার সাথে সুখী সংসার করতে চাই। আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ। ঘরের ভেতর তখনও ভারী একটা নিস্তব্ধতা ঝুলে আছে। জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস এসে পর্দাটা ধীরে ধীরে দুলিয়ে দিচ্ছে। সেই দোলনার মতোই দুলছে তনয়ের ভেতরের অনুভূতিও। অস্থির থমকে যাওয়া, আবার ভেঙে জোড়া লাগার চেষ্টা করা। তনয় কয়েক মুহূর্ত কিছুই বলতে পারল না, মেহনুরের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা যে কিছুক্ষণ আগেও তার থেকে দূরে যেতে চাইছিল, এখন আবার তাকে আঁকড়ে ধরতে চাইছে। তুমি তুমি সত্যি বলছো? মেহনুর চোখে পানি জমে থাকা অবস্থায় মাথা নাড়ল। আমি আর ভুল করতে চাই না, আমি বুঝতে পেরেছি আমি আপনাকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি ঠিক করতে চাই সব কিছু। তনয়ের চোখে এক মুহূর্তের জন্য দুর্বলতা দেখা দিল, কিন্তু পরের মুহূর্তে সে মুখ ঘুরিয়ে নিল।
যেন নিজের ভেতরে ঝড়টা লুকাতে চায়। মেহনুর, ভালোবাসা শুধু কথাই হয় না। মেহনুর ধীরে উঠে বসে, কণ্ঠ কাঁপছে। আমি জানি, আমি শিখতে চাই। আপনার সাথে থেকে আমি শিখতে চাই। তনয় এবার আর চুপ থাকতে পারল না, হালকা কাপা গলায় বলল, আর যদি আবার ভুল বুঝো? আমি আর কখনো আপনাকে ভুলভাবে দেখব না। আমি প্রতিটা কথা বোঝার চেষ্টা করব। শুধু আমাকে একবার একটা সুযোগ দিবেন তো? তনয় মেহনুরের হাত ধরে বলল, তোমাকে প্রত্যাখ্যান করার ক্ষমতা আমার মধ্যে নেই মেহনুর। তুমি যেভাবে চাও সব সেভাবেই হবে। তনয়ের কথায় মেহনুরের মুখে হাসি ফুটে ওঠে। সে শোয়া থেকে উঠে বসে তনয়ের বুকে মাথা রেখে নিশ্চিন্তে চোখ বন্ধ করে অনেক কথা জিজ্ঞেস করতে থাকলো। তনয় মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সেসব কথার উত্তর দিতে থাকলো। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। মেহনুর ও তনয় ভার্সিটিতে যাওয়া শুরু করে ওই বাড়ি থেকে ফিরে আসার পরদিন থেকেই। ওরা একসাথে ভার্সিটিতে যাওয়ার জন্য বের হলো মেহনুর ভার্সিটি থেকে একটু দূরের রাস্তায় নেমে। মেহনুর জানিয়েছে এখন যদি তাদের বিয়ে সম্পর্কে কেউ জানে তাহলে তনয়ের অসম্মান হবে, সেটা সে কোনোভাবেই চায় না। তনয় মেহনুরের সাথে মন খুলে কথা বললেও তাকে ছয় না। স্বামী স্ত্রীর মাঝে যে গভীর সম্পর্ক সেটা এখনো স্থাপন হয়নি তাদের মধ্যে। সে বুঝতে পেরেছে তনয় মুখে যতই সেদিনের ঘটনা সে ভুলে গিয়েছে, কিন্তু আসলে ভোলেনি। তাই তো সে মেহনুরের কাছে আসে না। মেহনুর মনে ফোন দিয়ে আটতে থাকে, আজ এটার একটা হেস্তনেস্ত করবেই। রাত 10টা। ঘরের ভেতর অদ্ভুত এক নিস্তব্ধতা। জানলার পর্দা একটু নড়ে উঠলেও বাতাস নেই, যেন পুরো রুমটায় নিঃশ্বাস আটকে আছে। তনয় দরজা বন্ধ করে ভেতরে ঢুকতেই থমকে গেল। রুম খালি, বিছানা ঠিকঠাক করা, টেবিল গুছানো, কিন্তু মেহনুরের কোনো চিহ্ন নেই। তনয়ের ভেতরটা এক মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। ও আস্তে আস্তে ডেকে ওঠে। মেহনুর। তনয় ডাক দেওয়ার কিছুক্ষণ পরেই ওয়াশরুম থেকে মেহনুর বলে ওঠে, আমি এখানে ওয়াশরুমে। তনয়ের বুকের ভেতরে জমে থাকা অস্থিরতাটা ধীরে ধীরে একটু স্বাভাবিক হলো। সে বিছানার ধারে বসে রইল, চোখটা দরজার দিকে। ভেতরে ঠিক আছে তো? কিছুক্ষণ কোনো উত্তর এলো না। তারপর ভেতর থেকে আবার শোনা গেল, হ্যাঁ, একটু অপেক্ষা করুন। তনয় ভ্রু কুঁচকে গেল। অপেক্ষা শব্দটা শুনে তার সন্দেহ হলো, কিন্তু সে আর কিছু বলল না। রুমটা আবার চুপচাপ হয়ে গেল, শুধু ঘড়ির টিকটিক শব্দ আর মাঝে মাঝে জানালার পর্দা নড়াচড়া। ঠিক তখনই ওয়াশরুমের দরজা একটু কোকিয়ে খুলল। তনয় মাথা তুলে তাকালো। সামনে যা দেখলো তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। হার্টবিট এত জোরে লাফাচ্ছে, মনে হচ্ছে এখনই বেরিয়ে আসবে। মেহনুর একটা লাল জর্জের শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক। সেটা সমস্যা না, সমস্যা হলো মেহনুর এই শাড়ির সাথে ব্যাকলেস ও সিভলেস ব্লাউজ পরেছে। শাড়ির আঁচল কাঁধের ওপর ভাঁজ করে রাখা, যার জন্য মেহনুরের শরীরের অংশ অনেকটাই অনাবৃত। তার উপর মেহনুর ওয়াশরুমের দরজার হেলান দিয়ে খুব আবেদনময়ী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তনয় এসির ঠান্ডার মধ্যেও ঘেমে একাকার হয়ে গিয়েছে। মেহনুর আগের চেয়েও আবেদনময়ী ভঙ্গিতে হেঁটে তনয়ের কাছে আসে। তনয়ের বুকে হাত রাখতেই তনয়ের মনে হলো ওর পুরো শরীর কেঁপে উঠেছে। তনয় কাঁপা কণ্ঠে বলল, কি কি করছো মেহনুর? মেহনুর শুষ্ক হাতে তনয়ের বুকের চারপাশে আঙুল চালিয়ে জবাব দিল, যেটা আপনার করা উচিত ছিল। কি করা উচিত ছিল আমার? আমাকে কাছে টেনে নেওয়া, আমাকে গভীরভাবে ছোঁয়া। আমি চাইলেও সেটা পারি না, আমার বিবেকে বাধে। মেহনুর এবার নিজের 2 হাত তনয়ের কাঁধে তুলে ওকে টেনে নিজের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলল, আজ পুরনো কোনো কথা তোলা যাবে না। আজ শুধু আমরা দুজন দুজনকে ভালোবাসবো। আজ এই চাঁদ, জোছনা, বাতাস সব কিছু সাক্ষী হবে আমাদের ভালোবাসার। এইসবের কোনো... তনয় আর কিছু বলতে পারল না। তার আগে একজোড়া ওষ্ঠ তার ওষ্ঠের উপর ঝাঁপিয়ে পড়ল। খুব যত্ন সহকারে সেই ওষ্ঠ জোড়া গ্রহণ করেছে ওর ওষ্ঠের স্বাদ। তখন অনেকক্ষণ চেষ্টা করে নিজের এসব থেকে দূর রাখার, কিন্তু মেহনুরের স্পর্শ, গভীর চুমু ওকে যেন পাগল করে তুলেছে। কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারছে না। তনয় এক ঝটকায় মেহনুরকে কোলে তুলে নেয়। সেই সাথে পাল্লা দিয়ে চলছে দুজনের চুম্বন প্রতিযোগিতা। তনয় 1 পা 2 পা করে এগিয়ে যায় বিছানার কাছে। সেখানে খুব যত্ন সহকারে শুইয়ে দেয় মেহনুরকে। আস্তে আস্তে মেহনুরের কাঁধ থেকে
ওর শাড়ির আঁচল সরিয়ে দেয়। কাপড়ে আবৃত শরীর আরো অনাবৃত হয়ে যায়। তনয় আস্তে আস্তে মেহনুরের গলায় মুখ ডুবিয়ে দেয়। ওর হাত স্লাইড করতে থাকে মেহনুরের উন্মুক্ত পেটে। মেহনুর একটু পর পর কেঁপে কেঁপে ওঠে। চোখ দিয়ে অঝোর ধারায় পানি বেয়ে পড়ছে। তবে সেই কান্না কষ্ট নয়, সুখের। রাত যত গভীর হলো, মেহনুর ও তনয়ের ভালোবাসা আদান প্রদান আরো গভীর। সত্যি, চাঁদ, জ্যোৎস্না, বাতাস সবকিছুই তাদের ভালোবাসার সাক্ষী হলো। পূর্ণতা পেল তনয়ের বহুদিনের ভালোবাসা। ভোরের নরম আলো ধীরে ধীরে ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে। জানালার পর্দা হালকা বাতাসে দুলছে, আর সেই দোলার সাথে যেন ঘরের নীরবতাও একটু একটু করে ভাঙছে। মেহনুর ড্রেসিং টেবিলের সামনে বসে বসে চুল শুকাচ্ছে। তার চোখে এখনো ঘুমের আলসেমি, মুখে এক ধরনের লাজুক হাসি লেগে আছে। মেহনুরও যখন গতকালের ঘটনা নিয়ে ভাবতে মশগুল, ঠিক তখনই একজোড়া হাত তার পেছন থেকে এসে তার পেটের চেপে ধরে ওর কাঁধের ওপর থুতনি ঠেকিয়ে ফিসফিস করে বলল, কি ভাবছো জান? রাতু রোমান্সের কথা ভাবির দরকার নেই। এখন থেকে প্রতি রাতে এসব হবে। কাল তুমি আমাকে উস্কে দিয়েছ, তার শাস্তি প্রতি রাতে তোমাকে পেতে হবে। লজ্জায় মেহনুরের গাল দুটো লাল আপেলের মতন হয়ে গেল। মেহনুর তনয়ের হাতে আলতো করে চাপড় মেরে বলল, ধ্যাত স্যার, কী সব বলেন না আপনি? নো স্যার, নো। আপনি আজ থেকে তুমি আমাকে তনয় তুমি করে বলবে। আমি পারবো না, আমার লজ্জা লাগে। তনয় মেহনুরের ওপর থেকে সরে গিয়ে বলল, ঠিক আছে, বলতে হবে না, আমি গেলাম, তুমি থাকো তোমার মতো। তনয় সেখান থেকে চলে যেতে নিলেই মেহনুর ওর হাত ধরে দ্রুত বলল, আপনি যাবেন না, আমি বলবো। কি বলবা? তুমি করে বলবো। ওকে, তাহলে এখন বলো, তনয় আমি তোমাকে ভালোবাসি। মেহনুর কিছুক্ষণ চুপ করে থাকলেও তনয় আবার বলল, বলবে নাকি চলে যাব? বলছি তনয়, আমি তোমাকে ভালোবাসি। তনয় মেহনুরের কপালে চুমু খেয়ে বলল, আমিও তোমাকে ভালোবাসি, নিজের থেকেও বেশি। তনয় ঠোঁটের উষ্ণ ছোঁয়া মেহনুরের কপালে লেপটে থাকলো কিছুক্ষণ। মেহনুর আলতো করে চোখ দুটো বন্ধ করে নিল, যেন এই মুহূর্তটাকে মনের ভেতরে চিরতরে বন্দি করে রাখতে চায়। তনয় ওর মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। এক সময়ের ক্লাসরুমে সেই রাগী গম্ভীর ডেভিল টিচার এখন মেহনুরের ভালোবাসার সাগরে পুরোপুরি আত্মসমর্পণ করেছে। তনয় নিজের দুই হাত দিয়ে মেহনুরের মুখ ধরে ওপরে তুলে বলল, জান, এখন তো রোমান্স করলে চলবে না, ভার্সিটি যেতে হবে না। রোমান্টিক টাইমে তনয়ের এমন কথায় বেলুন চুপসে যাওয়ার মতন অবস্থা হলো মেহনুরের। মেহনুরের মুখের অবস্থা দেখে তনয় মুচকি এসে বলল, থাক জান, মন খারাপ করো না। ভার্সিটি থেকে ফিরে এসে আমার আবার রোমান্স করব, ঠিক আছে? ধ্যাত, কী সব বলেন? আমার বুঝি লজ্জা করে না? কথাগুলো বলে মেহনুর এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। তনয় সেখানে দাঁড়িয়েই হাসতে থাকে। ভার্সিটির করিডোরে তখন চেনা কোলাহল। ক্লাস শুরুর আগের এই সময়টায় ছাত্রছাত্রীদের আড্ডা আর হাসাহাসিতে মুখর চারপাশ। মেহনুর তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল, কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও। সকালে সে চঞ্চল মুহূর্তগুলো, তনের গলার স্বর আর কপালে এঁকে দেওয়া ভালোবাসার ছোঁয়া, যার এখনও তার রেশ রেখে গেছে মেহনুরের মনে। সে বারবার নিজের ওড়নাটা আঙুলে পেঁচাচ্ছে আর আপন মনে হাসছে। তার এই অদ্ভুত দৃশ্য বান্ধবীদের চোখ এড়ালো না। ওর বান্ধবী স্নেহা ওকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে আপনার? একটু পরপর আপনি মিটি মিটি হাসছেন কেন? প্রেমে টেমে পড়েছেন নাকি? আরে ধুর, কি যাতা বলছিস তুই? ওসব কিছু না। আরে বল বল, ঘটনা কি? মেহনুর কিছু বলার আগেই ক্লাসরুমে এন্ট্রি নেয় তনয়। গুড মর্নিং এভরিওয়ান। তনয় ক্লাস করানো শুরু করলেই সকল স্টুডেন্ট খুব মন দিয়ে ক্লাস করতে থাকলো। বাদ যায়নি মেহনুর নিজেও। মেহনুর যখন খুব ধ্যান দিয়ে ক্লাস করছে, ঠিক তখনই স্নেহা মেহনুরের কানে ফিসফিস করে বলে, মেহু, আমার মনে হয় স্যার বিয়ে শাদী করে ফেলেছে। স্নেহার কথায় মেহনুরের হাত থমকে যায়। ও স্নেহার দিকে তাকিয়ে বলল, তোর হঠাৎ করে এটা মনে হওয়ার কারণ কি? ওই দেখ, স্যারের গলায় লাভ বাইট, মনে হয় নতুন বিয়ে করেছে আর বউ আদর করে গলায় লাভ বাইট দিয়ে দিয়েছে। স্নেহার কথা শুনে মেহনুরের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তনয়ের দিকে তাকিয়ে দেখলো সত্যি সত্যি তনয়ের গলায় লাভ বাইটের চিহ্ন।
মেহনুর মনে মনে বলল, ইন্নালিল্লাহ, এটা কি হলো? কখনই বা হলো? উনি কি এটা দেখতে পায়নি? এই জিনিস এভাবে উন্মুক্ত রেখে ঘুরছে, আর সব মান সম্মান শেষ করে দিবে মনে হয়। তবে মুখে স্নেহাকে ধমক দিয়ে বলল, গলায় লাল চিহ্ন দেখলেই তোর লাভ বাইট মনে হয়? হ্যাঁ, অন্য কারণও তো এই চিহ্ন পড়তে পারে। আমি 200% শিওর এটা লাভ বাইট। মেহনুর এবার স্নেহাকে ধমক দিয়ে বলল, একদম চুপ, সারাক্ষণ আলতু ফালতু কথা। নিজেও মন দিয়ে ক্লাস করছিস না, আমাকেও করতে দিচ্ছিস না। আর একটা কথা বলে আমি স্যারের কাছে রিপোর্ট করব, বলে দিলাম। মেহনুরের ধমক খেয়ে স্নেহা মুখ ফুলিয়ে বসে রইল। তবে তার চোখে মুখে এখনো কৌতূহলের ছাপ স্পষ্ট। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না। তুই চুপ থাকলে তো পৃথিবীর অর্ধেক শব্দ দূষণ কমে যাবে। সাথীর কথায় পুরো বেঞ্চে চাপা হাসি রোল পড়ে গেল। মেহনুরও হেসে ফেলল। সামনে দাঁড়িয়ে তনয় পড়াচ্ছিল। হঠাৎ হাসির শব্দ শুনে সে চশমার উপর দিয়ে তাকালো। পেছনের শাড়িতে তো হাসাহাসি কেন? কোনো বিষয় বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার। তনয় মেহনুরের দিকে তাকাতে মেহনুর তাকে ইশারায় নিজের ফোন চেক করতে বলল। মেহনুরের কথায় তনয় ফোন চেক করে দেখে মেহনুর তাকে মেসেজ দিয়েছে। মেসেজে লেখা, আপনার গলায় লাভ বাইটের চিহ্ন আছে, ওটাকে তাড়াতাড়ি লুকান প্লিজ। মেহনুরের মেসেজ পড়ে তনয় তাড়াতাড়ি ঘুরে যায়। সেলফি ক্যামেরা অন করে দেখতে পায় তার গলায় ঝলমল করছে মেহনুরের দেওয়া ভালোবাসার চিহ্ন। তনয়ের মুখ নিজের অজান্তে হাসি ফুটে উঠল। তারপর নিজেকে স্বাভাবিক করে শার্টের কলার ঠিক করে পেছনে ঘুরে আবার ক্লাসে মনোযোগ দেয়। সবাই যখন নিজের বইয়ে মনোযোগ দেয় তখন তনয় মেহনুরের দিকে তাকায়। সেই সময় মেহনুরও ওর দিকে তাকায়। তনয়কে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মেহনুর ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? তনয়ও একই ভঙ্গিতে মাথা ঝাঁকিয়ে বলল, না, কিছু না। মেহনুর একবার চারপাশে তাকিয়ে দেখলো কেউ ওদের দিকে তাকিয়েছে কিনা। তখন দেখলো কেউ ওদের দিকে তাকিয়ে নেই। তখন ফট করে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল তনয়ের দিকে। তনয় এক মুহূর্তের জন্য থেমে গেল। তার মুখে ছিল স্বাভাবিক গাম্ভীর্য, কিন্তু চোখে একটা আলাদা কোমলতা ফুটে উঠল। চারপাশে কেউ খেয়াল করলো না, সবাই নিজের কাজে ব্যস্ত। ধীরে ধীরে তনয় হাত বাড়িয়ে সেই ভালোবাসার অনুভূতিটা যেন ধরল। তারপর সেটা মুঠো করে নিজের বুকে ঠিক মাঝখানে চেপে দিল। তনয়ের ঠোঁটে খুব হালকা একটুখানি হাসি ফুটে উঠল। এতটা সাহস? তুমি এখনো শিখছো মেহনুর। সে দ্রুত নিজেকে সামলে নিল। শার্টের কলার ঠিক করে আবার বোর্ডের দিকে ফিরল, যেন কিছুই হয়নি। কিন্তু বুকের কাছে মুঠোবদ্ধ হাতটা সে আর খুলল না কিছুক্ষণ। তার চোখ একবার শুধু পেছনের শাড়িতে গিয়ে থামল। মেয়রের মুখে বিজয়ের হাসি টেনে ওর দিকে তাকিয়ে আছে। তনয় খুব স্বাভাবিক গলায় সবাইকে বলল, এই টপিকটা ভালো করে বুঝে নাও, পরীক্ষা আসবে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সবাই বেরিয়ে যেতে লাগলো। চল ক্যান্টিনে যাই। হ্যাঁ, আজ আমার খুব ক্ষুধা লেগেছে। মেহনুরও তাদের সাথে ক্যান্টিনের দিকে হাঁটতে লাগলো। স্নেহা ও সাথী সামনে আর মেহনুর পেছনে। মেহনুরকে হঠাৎ কেউ একজন এক ঝটকায় টেনে নিয়ে যায় একটা খালি রুমের ভেতর। মেহনুর ভয়ে চিৎকার করতে যাবে তার আগেই একটা পরিচিত কণ্ঠস্বর বলে ওঠে, চিৎকার করো না, এটা আমি, তোমার ভালোবাসার স্বামী। তনয়ের কথা শুনে মেহনুর বিরক্ত হওয়ার ভান করলেও তার মুখের কোণে লাজুক হাসি ফুটে উঠল। তুমি একদম পাগল, এভাবে হঠাৎ টেনে নিয়ে আসো, কেউ দেখলে কি ভাববে? কেউ কিচ্ছু ভাববে না, আর দেখলেও বলবো একটা গুরুত্বপূর্ণ একাডেমিক আলোচনা করছিলাম। হ্যাঁ, তোমার সব আলোচনাই খুব গুরুত্বপূর্ণ। তনয় মৃদু হেসে হাত দুটো গুটিয়ে দাঁড়ালো। আচ্ছা, মজা বাদ, তুমি কাজটা মোটেও ভালো করোনি। কোন কাজ? এই যে গলার লাভবার দিয়ে দিয়েছো, তাও তুমি জানিয়েছো বলে রক্ষা হয়েছে, নয়তো আজ পুরো ক্লাস আমার দিকে তাকিয়ে গল্প বানাতো। এত অসাবধান হও কিভাবে? নিজের দিকে একটু খেয়াল রাখা উচিত। ঠিক আছে ম্যাডাম, ভবিষ্যতে খেয়াল রাখবো। তনয়ের মুখে ম্যাডাম শব্দটা শুনে মেহনুর হেসে ফেলল। আমাকে আবার ম্যাডাম ডাকছে কেন? কারণ তুমি তোমাকে বকাঝকা করছো। আর তুমি এমন কাজ করবে না, তাহলে বকা খেতে হবে না। দুজনে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল। মুহূর্তটা ছিল শান্ত ও স্বস্তির। তনয় আস্তে আস্তে মেহনুরের দিকে ঝুঁকে ওর কপালে চুমু দিতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই দরজাটা হঠাৎ করে খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা পিয়ন প্রথমে কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে দুজনের দিকে তাকিয়ে রইলেন। তারপর চোখ বড় বড় করে বলে উঠলেন, স্যার আপনি এখানে, আর মেহনুর ম্যাডামও এখানে, এই খালি রুমে কি হচ্ছে? তার উচ্চ স্বরে কথা শুনে মেহনুর ভয়ে এক কদম পিছিয়ে গেল।
তনয়ও দ্রুত নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, না, ব্যাপারটা আসলে কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই পিয়ন করিডোরের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, এদিকে আসেন সবাই, একটা অদ্ভুত ব্যাপার দেখছি। টিচার আর স্টুডেন্ট এক রুমে ধরা পড়েছে। মুহূর্তের মধ্যে আশেপাশের কয়েকজন শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে গেল। তারপর কয়েকজন থেকে কয়েক ডজন, পুরো করিডোরে গুঞ্জন ছড়িয়ে পড়ল। আরে স্যার আর মেহনুর একসাথে এখানে কেন? কিছু হয়েছে নাকি? ওদের ক্লাসের একজন বলল, এই জন্যই তো বলি মেহনুর সব সময় ভালো রেজাল্ট করে কিভাবে, এই সব করেই ভালো ফলাফল এনেছে। কি বলিস তোরা? চারপাশে ফিসফাস, কৌতূহলী দৃষ্টি আর নানা ধরনের অনুমানে পরিবেশ ভারী হয়ে উঠল। মেহনুরের হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে তনয়ের মুখের হাসি সম্পূর্ণ মিলিয়ে গেছে। সে ধীর পায়ে সামনে এগিয়ে এলো। একজন ছাত্র বলল, স্যার ব্যাপারটা কি? পুরো করিডোর তখন নিস্তব্ধ, সবাই তনয়ের উত্তরের অপেক্ষায়। তনয় চারিদিকে একবার তাকালো, তারপর দৃঢ় কণ্ঠে বলল, তোমরা সবাই শান্ত হও, কোনো গুজব ছড়ানোর আগে সত্যিটা শোনা উচিত। তার গম্ভীর কণ্ঠ শুনে মুহূর্তের মধ্যে চারপাশে চুপ হয়ে গেল। আমি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নই, তবে যেহেতু তোমরা ভুল কিছু ভাবছ, তাই একটা কথা পরিষ্কার করে বলছি। মেহুনুরের বুক ধরপড় করতে লাগলো। তনয় এক মুহূর্ত থেমে মেহুনুরের দিকে তাকালো, আর তারপর বলল, মেহনুর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, আর এই বিষয়ে লুকানোর মতো কিছু নেই। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই পুরো করিডোরে আবারও গুঞ্জন ছড়িয়ে পড়ল। সবাই বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো, আর মেহুনুর অবাক হয়ে তনয়ের দিকে তাকিয়ে রইল। মেহনুর আমার স্ত্রী, কোনো স্বামী স্ত্রী এক রুমে একসাথে থাকা নিশ্চয়ই কোনো পাপ না। তনয়ের কথার চারপাশে ফিসফিস শব্দ বেড়ে গেল। স্টুডেন্ট, টিচার সবাই একজন আরেকজনের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে শুরু করলো। তনয় আবার বলল, হ্যাঁ, ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনো ক্লাসে কথা বলি না, কিন্তু আজ যে হচ্ছে সেটা আমাদের জন্য অপমান। আমাদের সম্পর্ককে অপবিত্র করা হচ্ছে। আমি বিজনেসম্যান তৌফিক চৌধুরীর ছেলে, আমি নিজেও বিজনেসম্যান ছিলাম। টিচার হওয়ার ইচ্ছে আমার কোনো কালই ছিল না, কিন্তু এই নারীকে ভালোবেসে তাকে পাওয়ার নেশায় এখানে এসছে। আমি মেহনুরকে ভালোবাসি, সেটা পুরো দুনিয়ার সামনে চিৎকার করে বলতে আমার লজ্জা লাগবে না, কারণ আমি একজনকে ভালোবেসেছি, তার চেয়ে বড় কথা যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করেছে। তাই এই সম্পর্ক নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা যেন একবার বুঝে নেয় এটা কোনো ভুল নয়, কোনো অন্যায় নয়, এটা আমাদের সিদ্ধান্ত, আমাদের জীবন। সবাই তখন তনয়ের কথায় স্তব্ধ। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় প্রিন্সিপাল স্যার। এসে সবার উদ্দেশ্যে বলল, কি হচ্ছে এখানে, সবাই একসাথে কেন? সেখানে দাঁড়িয়ে থাকা একজন টিচার ওনাকে সবকিছুই খুলে বলে। সব কথা মন দিয়ে শুনে প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন। পুরো করিডোরে তখন পিনপতন নীরবতা। সবাই যেন শ্বাস আটকে অপেক্ষা করছে, এখন কি হবে। প্রিন্সিপাল ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার চোখে রাগ নয়, বরং এক ধরনের শান্ত দৃঢ়তা। আমি যতটুকু শুনলাম তাতে স্পষ্ট এখানে কোনো অপরাধ হয়নি, বরং অকারণে একটা ব্যক্তিগত বিষয়কে সবাই মিলে বড় করে তুলেছে। তার কথা শুনে ভিড়ের মধ্যে ফিসফাস থেমে গেল। একটা কথা সবাই মনে রাখবে, শিক্ষক হোক বা ছাত্র, ব্যক্তিগত জীবন সবারই আছে, সেটাকে সম্মান করা শিখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভিত্তিহীন গুজব ছড়ানো শৃঙ্খলা ভঙ্গের শামিল। আমি চাই না ভবিষ্যতে এমন কিছু আবার ঘটুক। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে সবাই মাথা নিচু করে ফেলল। এখন সবাই যার যার ক্লাসে ফিরে যাও। কথাটা শেষ হতেই ধীরে ধীরে ভিড় ভাঙতে শুরু করলো। করিডোর আবার আগের মতন স্বাভাবিক হতে লাগলো। কেউ কেউ লজ্জায় একে অপরের দিকে তাকাচ্ছিল, কেউ চুপচাপ চলে যাচ্ছিল। মেহুনুর এখনো দাঁড়িয়ে আছে এক জায়গায়, তার হাত কাঁপছে, চোখে জল এসে গেছে, কিন্তু সে কিছুই বলছে না। তনয় ধীরে তার পাশে এসে দাঁড়ালো। ভয় পেও না, সবাই কি ভাববে এখন? যারা বুঝবে না তারা কিছু না কিছু ভাববেই, কিন্তু সত্যি বদলাবে না। তনয় আলতো করে মেহুনুরের হাত ধরল। প্রিন্সিপাল দূর থেকে একবার তাদের দিকে তাকালেন, তারপর হালকা হাসলেন। তোমরা দুজনই দায়িত্বশীল থেকো আর পড়াশোনায় মন দাও। তনয় মাথা নত করে সম্মান জানালো। জি স্যার। প্রিন্সিপালের চলে যাওয়ার পর পরিবেশ পুরো হালকা হয়ে গেল। রোদটা যেন আবার আগের মতোই নরম লাগতে শুরু করলো। তনয় মেহুনুরের দিকে তাকিয়ে একটু হাসলো। যাও ক্লাসে যাও, কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই।
মেহুনুর চুপচাপ ক্লাসরুমে চলে যায় আর তনয় চলে যায় নিজের কেবিনে। মেহুনুর রুমে ঢুকতেই ক্লাসে সব ছেলে মেয়ে একদম চুপ হয়ে যায়। মেহুনুর ভয় পেতে শুরু করে, ভাবে হয়তো সবাই তাকে অপমান করবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সবাই তাকে অভিনন্দন জানান। মেহুনুর সব ভয় দূর হয়ে যায়। ও সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের বেঞ্চের দিকে যেতেই দেখতে পায় স্নেহা আর সাথী ওর দিকে রাগীভাবে তাকিয়ে আছে। মেহুনুর শুকনো ঢোক গিলে প্রশ্ন করলো, কিরে তোরা এভাবে আমার দিকে তাকিয়েছিস কেন? সাথী কোমরে বাঁধা ঝগড়ার প্রস্তুতি নিয়ে রাগী কণ্ঠে ওকে বলল, আমরা তোর বেস্ট ফ্রেন্ড, অথচ তুই আমাদের থেকে এত বড় কথা কিভাবে লুকালি? পরিস্থিতি এমন ছিল যে কাউকে কিছু বলতে পারিনি। রাগ তোর পরিস্থিতি, তুই আসলে আমাদের ফ্রেন্ড বলে মনেই করিস না, তাই বলিস নাই। আরে বলেনি তাও মেনে নিলাম। আজ সকালেই তনয় স্যারের গলায় দেখে লাভ বাইট দেখে যখন আমি ওকে বললাম, আর স্যার মনে হয় বিয়ে করে ফেলেছে, ও ভালোবেসে তার গলায় লাভ বাইট দিয়েছে। এখন আমাকে কি ধমকানিটা দিল, আবার কি বলল, ঘরের ভেতরে লাল দাগ দাগ দেখলেই তো লাভ বাইট মনে হয়। এটা অন্য কিছু হতে পারে। ধমক তো দেবে, ওটা তো নিজে দিয়েছে। মেহুনুর ওদের সামনে হাত জোর করে বলল, মাপ চাই বোন তোদের কাছে। কি করলে তোরা তোদের মুখ বন্ধ করবি সেটা বল। মুখ বন্ধ করার একটাই উপায়, প্রথমে তুই স্যার আর তোর বিয়ে থেকে আজকের সকাল পর্যন্ত কি ঘটেছে সকল ঘটনা আমাদেরকে বলবি, তারপর আমাদেরকে ট্রিট দিবি, তাহলে ভেবে দেখবো তোর সাথে থাকবো কি না। কি বলিস স্নেহা? এটাতে আমিও একমত। মেহুনু দেখলো আর কোনো উপায় নেই, তখন ও সাথী আর স্নেহা সবকিছুই বলল। যা শুনে স্নেহা গালে হাত দিয়ে বলল, কি রোমান্টিক স্টোরি, পুরোই মাসালা। স্যার তোকে ভালোবেসে বিজনেসে রেখে ভার্সিটির লেকচারারের জব নিয়েছে, ভাবতেই অবাক লাগে। স্যার তোকে পটালো ভালোবাসার জন্য, আর তুই স্যারকে পটালি রোম্যান্স করার জন্য। ভালো ভালো। মেহুনু, আমার যখন বিয়ে হবে না, তখন তোর ওই ব্যাকলেস স্লিভলেস ব্লাউজটা আমাকে দিস তো, আমি একদিন ওটা পরে আমার হাজবেন্ডের মাথা নষ্ট করে দেবো। স্নেহার কথায় সাথী ওর মাথায় চাটি মেরে বলল, তোর ফকিন্নি, যত সব ফকিন্নি চিন্তা ভাবনা। ওর ব্লাউজ নিয়ে তুই কেন তোর জামাইয়ের মাথা নষ্ট করবি? জামাইয়ের টাকার শাড়ি ব্লাউজ কিনে তার মাথা নষ্ট করবি, বুঝতে পারছিস? ওরা আর কিছু বলার আগে ক্লাসরুমে অন্য টিচার চলে আসে। সবাই চুপ করে ক্লাসে মনোযোগ দেয়। ভার্সিটির দিনের ব্যস্ততা শেষে বিকেলে নরম আলো শহরের রাস্তায় ছড়িয়ে পড়েছে। গাড়ির ভেতরে তনয় স্টিয়ারিং ধরে শান্তভাবে ড্রাইভ করছে, আর পাশের সিটে বসে মেহুনুর জানালার বাইরে তাকিয়ে আছে। মেহুনুর আজ একটু চুপচাপ, কিন্তু চোখে একটা প্রশান্তি লুকিয়ে আছে। কি ভাবছো এত মন দিয়ে? আজকের ঘটনা মন থেকে সরাতে পারছি না, কি থেকে কি হয়ে গেল। ভয় পেয়েছিলে? সবাই আমাদের পবিত্র সম্পর্কটা নিয়ে আজে বাজে কথা বলছিল। ধর বোকা, ভয় পাওয়ার কি আছে, আমি আছি না। একটা কথা সবসময় মনে রাখবে, আমি থাকতে কোনোদিন কষ্ট, অপমান, বিপদ কোনো কিছুই তোমার আশেপাশে ভিড়তে দেব না। সব সময় তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। তুমি এভাবে সবার সামনে বলে দিলে ভয় লাগেনি যদি তোমার চাকরি চলে যেত? তনয় একটু হেসে বলল, ভয় না, শুধু একটা জিনিসই মাথায় ছিল, তুমি আমার পাশে আছো, এটা লুকানোর কিছু না। আর রইল চাকরির কথা, আমি তোমাকে কাছে পাওয়ার জন্য এখানে চাকরি নিয়েছি, এখন তোমাকে পেয়ে গিয়েছে। এখন চাকরি থাকলে যা, না থাকলেও তা, ওটা নিয়ে ভয় পাওয়ার কি আছে। তবে যদি কোনো অপশন নাও থাকতো, তাহলেও আমি তোমার পাশে দাঁড়াতাম। নিজের চাকরি বাঁচানোর জন্য স্ত্রীকে অপমান হতে দেব এমন কাপুরুষ আমি না। মেহুনুর তনয়ের কাঁধে মাথা রেখে বলল, তুমি সারা জীবন আমাকে এভাবে ভালোবেসেছো, এ জীবনে আর কিচ্ছু চাই না। বাসবো জান, অনেক বেশি ভালোবাসবো, এত পরিমাণ ভালোবাসবো যে পৃথিবীর সবাই তোমাকে দেখে হিংসা করবে। গাড়িটা ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে এগিয়ে চলেছে। জানালার বাইরে বিকেলের আলো গাঢ় সোনালি হয়ে আসছে। আকাশের এক কোণে হালকা কমলা রং, যেন দিন শেষ হওয়ার আগেই কিছু না বলা গল্প রেখে যাচ্ছে। মেহুনুর এখনো তনয়ের কাঁধে মাথা রেখে বসে আছে। গাড়ির ভেতরে নীরবতা আর ইঞ্জিনের মৃদু শব্দ মিলিয়ে একটা শান্ত আবহাওয়া তৈরি হয়েছে। গাড়ি একটা সিগন্যালে থামলো। তনয় হঠাৎ মেহুনুরের দিকে তাকালো। শোনো, কি? আজ রাতেও কিন্তু রোমান্স হবে, আমি কিচ্ছু শুনবো না, কোনো বারণ মানবো না।
আইসার জন্য রোমান্স করে দুজন মিলিয়া। ধ্যাত, কি সব বলো না তুমি, আমার কি লজ্জা লাগে না? তনয় হালকা হেসে আবার গাড়ি চালাতে শুরু করলো। সময় অনেকটা এগিয়ে গেছে, 7 বছর কম সময় না। এখনকার সকালটা আর আগের মতো নেই। ঘরের ভেতর খেলনার শব্দ, ছোট পায়ের দৌড় আর হাসির আওয়াজে ভরে আছে পুরো বাসা। তনয় ভার্সিটির চাকরি ছেড়ে দিয়েছে বহুত বছর আগে। এখন সে শহরের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। মেহুনের পুরোদমে সংসারে মনোযোগ দিয়েছে। 3 বছর আগে ওদের দুজনের ঘর আলো করে এসেছে তাদের আদরের মেয়ে আরিয়া চৌধুরী। মেয়ে আবার বাবা ভক্ত। মেহুনুর কিছু বললে দৌড়িয়ে চলে যায় বাবার কাছে নালিশ করতে। আজকেও তেমন কিছু হয়েছে। আরে এত ছোট ছোট হাতে এক বয়াম আটা সব ফেলে দিয়েছে। এটা দেখে মেহুনুর তাকে ধমক দিয়েছে। মেহুনুর ধমক দিতে দেরি, কিন্তু তার নালিশ করতে যাওয়া দেরি নেই। এক দৌড়ে চলে যায় তাদের রুমে। গিয়ে দেখে তার বাবা এখনো বিছানার ওপর উপুর হয়ে ঘুমিয়ে আছে। আরিয়া বিছানার ওপর উঠে বসে, ছোট ছোট হাতে পিঠে আঘাত করে তনয়কে ডাকে, বাবা উঠো, ও বাবা উঠো না। মেয়ের গলার আওয়াজ পেয়েই তনয় ঘুম ছুটে যায়। সে ঘুরে তাকাতেই 3 বছরের ছোট্ট মেয়েটা তার পাশে বসে আছে। মুখের অবস্থা এমন যে এখনই কান্না করে দেবে। ও তাড়াতাড়ি শোয়া থেকে উঠে মেয়েটাকে টেনে কোলে নিয়ে বলল, কি হয়েছে আমার রাজকন্যার? তুমি কান্না করছো কেন? আরিয়া বাবার আদর আরো ঢং করে বলল, মাম্মা আমাকে বকেছে, মাম্মা আমাকে বকেছে। এত সকাল সকাল তোমার মাম্মা তোমাকে বকেছে কেন? আমি শুধু একটু আটা ফেলে দিছি। একটু আটা ফেলে দেওয়ায় তোমার মাম্মা আমার রাজকন্যাকে বকেছে? চলো আমার সাথে, তোমার মাম্মাকে আজ তোমার বাবা পিটিশ দিবে। তনয় আরিয়াকে নিয়ে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। ছোট্ট মেয়েটা বাবার কোলে বসে এখনো নাক টানছে, যেন পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়টা তার সাথে হয়েছে। মেহুনুর চুল বেঁধে রান্নাঘরেই দাঁড়িয়েছিল, হাতে তখনও আটা মাখা। চোখ তুলে তনয়কে দেখতে সে ভ্রুকুচকে বলল, আবার কি নাটক শুরু করেছো তুমি? ওই মেয়েকে আবার মাথায় তুলছো? মাথায় না, কোলে তুলেছে। পার্থক্য আছে ম্যাডাম। আরিয়া যখন দেখলো তার বাবা মেন টপিক থেকে সরে যাচ্ছে, তখনই বাবার গলা জড়ি ধরে আরো জোরে বলল, বাবা মাম্মা বকেছে। ও হ্যাঁ মেহিনুর, আমার রাজকন্যাকে বকেছো কেন? তুমি চুপ করো, তুমি জানো না তোমার মেয়ে করেছে। তনয়ের সাথে সাথে ভান করা গম্ভীর মুখে মেয়ের দিকে তাকালো। আমার রাজকন্যা যদি একটু আটা ফেলে দেয় তাহলে সেটা অপরাধ না, সেটা ছোট এক্সপেরিমেন্ট। একটু আটা ফেলেছে? হ্যাঁ, এক্সপেরিমেন্ট করেছে। এক বয়াম আটা ফেলেছে, পুরো রান্নাঘর সাদা করে ফেলেছে। তনয় রান্নাঘরে উকি দিয়ে দেখে পুরো রান্নাঘর আটা দিয়ে সাদা হয়ে গিয়েছে। তনয় মেয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আম্মু তো বললো একটু আটা ফেলেছ, কিন্তু এখানে তো দেখছে পুরো আটার সাগর বানিয়ে ফেলেছ। এখন যদি তোমার পক্ষ হয়ে আমি তোমার মাম্মাকে কিছু বলতে যাই, তাহলে তোমার মাম্মা তোমার সাথে সাথে আমাকে পিটিয়ে সোজা বানিয়ে দেবে। আরিয়া বাবার দিকে তাকিয়ে একটা হাসি দিল, যার অর্থ এবারের মতো বাঁচাও না বাবা, পরবর্তীতে আর এমন করব না। তনয় ধীরে ধীরে মেহুনুরের পাশে এসে দাঁড়ালো, তারপর নিচু গলায় বলল, মেহনুর, রাগ করো না, ও তো ছোট, না বলছি এসব করে ফেলেছে। আর তুমি ওকে বেশি প্রশ্রয় দিচ্ছ। প্রশ্রয় না, ভালোবাসা। এই কথাটা বলে সে আরিয়াকে একটু উঁচু করে তুলে বলল, ঠিক আছে, আরিয়া তোমার মাম্মা রাগ করে আছে, এখন আমরা দুজন মিলে মাম্মাকে সরি বলবো। আরিয়ার সাথে সাথে মাথা নাড়িয়ে বলল, সরি মাম্মা। মেহুনুরের মুখের রাগটা আর ধরে রাখা গেল না, ঠোঁটের কোণে হাসি চলে এলো। সে হাতের আটা মুছতে মুছতে বলল, তোমরা দুজন একসাথে হলে আমার বিরুদ্ধে দল গঠন করো, তাই না? না ম্যাডাম, এটা দল না, ফ্যামিলি। এই কথা বলতেই রান্নাঘরের ভেতরটা একটু থমথমিয়ে নরম হয়ে গেল। আরিয়া বাবার গলা ধরে হাসতে লাগলো, আর তনয় ধীরে ধীরে মেহুনুরের দিকে তাকালো। মেহুনুরের চোখ নামিয়ে নিল, তারপর হালকা গলায় বলল, ফ্যামিলি হলে তো সাহায্য করতে হয়, আটা পরিষ্কার করবে কে? আমি। আরিয়ার সাথে সাথে বলল, আমি। তিনজনেই একসাথে হাসতে শুরু করলো। রান্নাঘরের মেঝেতে ছড়িয়ে থাকা আটা, জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া সকালবেলার আলো, আর ছোট্ট এই পরিবারের হাসি, সব মিলিয়ে একটা সাধারণ সকালেও যেন অদ্ভুত সুন্দর হয়ে উঠল। তনয় ধীরে মেহুনুরের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, দেখলে, শাস্তি না দিলে জীবনটা সুন্দরই থাকে।
তবে শাসনও রাখতে হয়। তুমি শাসনও রাখো, আমি ভালোবাসায় রাখি। আরিয়া হাততালি দিয়ে বলল, বাবা, মাম্মা আবার রোমান্টিক কথা বলতে। মেহনুর সাথে সাথে মেয়ের দিকে তাকালো। এই, তুমি এসব কথা কোথা থেকে শিখছো? তনয় হেসে বলল, ও তো আমাদের প্রোডাক্ট। মেহনুরও চোখ ছোট করে তাকালো, কিন্তু কিছু বলল না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হেসে ফেলল। আর সেই হাসির ভেতরে সকালটা আরও নরম হয়ে গেল, যেন এই ছোট্ট সংসারটা ঠিক এইভাবেই চলতে চায়। অল্প রাগ, অনেক ভালোবাসা, আর প্রতিটা মুহূর্তে লুকিয়ে থাকা এক অদ্ভুত শান্তি।